হ্যালো, কি অবস্থা সবার? সবাই দ্রুত ক্লাসে জয়েন করে ফেলো। আমরা অল্প সময়ের মধ্যে আমাদের ক্লাস শুরু করছি। একটু ব্লার আসছে কেন? ক্লাসটাকে একটু ব্লার আসতেছে, ক্লাসটাকে একটু ব্লার আসছে। আমি ব্যাকগ্রাউন্ডটাকে চেঞ্জ করে দিব, দেখি তো ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে দিলে ক্লাসটা ঠিক আসে কিনা। আমার কাছে মনে হচ্ছে ক্লাসটা কিছুটা ব্লার আসতেছে। তো সবাই দ্রুত, হ্যাঁ ঠিক আছে। এখন তো আমাকে স্মিতা বলছো তুমি ক্লাসে জয়েন করতে পারছো না। ভাই একটু পেজে গিয়ে দেখো, হ্যাঁ পেজে গিয়ে দেখো, তাহলে দেখবা জয়েন করতে পারবা। ঠিক আছে, আজকে তো তোমাদের ভাইয়াকে ছিলা মুরগি লাগবে। আজকে চুল এবং দাড়ি কর্তন করেছি। ঠিক আছে, তো আজকে তাদের বাচ্চা ভাইয়া তোমাদের সামনে উপস্থিত। তো আসসালামু আলাইকুম সবাইকে, আশা করছি সবাই তোমরা ভালো আছো। আমরা আমাদের আজকের ক্লাস শুরু করতে যাচ্ছি তাপগতিবিদ্যা দ্বিতীয় পর্ব, তাই না? তো দেখি আমাদের সাথে কে কে জয়েন করেছে। দেখতে পাচ্ছি লীরা আছে, হাবিব আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি, নবীন কেমন আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ ভালো। ওয়ালাইকুম আসসালাম। সুমাইয়া আছে, ওয়ালাইকুম আসসালাম। মার্জিয়া আক্তার, ওয়ালাইকুম আসসালাম। লীরা, ওয়ালাইকুম আসসালাম। ফারিহা, ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে, যারা স্মিতা যারা ঢুকতে পেরেছো, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। তো সবাই দ্রুত ক্লাসে জয়েন করে ফেলো, আমরা ক্লাস শুরু করছি। হ্যাঁ, আজকে লং টায়ারিং ডে ছিল। আজকে সকাল 7টা থেকে আজকে আমি আসলে পড়াচ্ছি, সকাল 7টা থেকে পড়াচ্ছি। পড়াতে পড়াতে আমি লাস্ট শেষ করলাম কখন? 9:15টার সময়, রাত 9:15টার সময় আমি পড়ানো শেষ করলাম। এবং তারপর আবার জাস্ট রাতের খাবারটা খেয়ে চলে আসলাম এখন আবার তোমাদেরকে পড়ানোর জন্য। ঠিক আছে, কারণ আমি জানি তোমরা সবাই অপেক্ষা করছো। তো চলো দেখি আমরা আমাদের আজকের ক্লাসে আমাদের আসলে কি কি আছে। হ্যাঁ, একটু আস্তে আস্তেই পড়াই, একটু স্লোলি পড়াই, যেহেতু রাতও হয়ে গিয়েছে। চলো সবাই জয়েন করে ফেলো। ঠিক আছে, যারা জয়েন হয়েছি ভাইয়া, ঠিক আছে আমি দেখলাম। ওয়ালাইকুম আসসালাম, সামিয়া চলে আসছে। তাহলে চলো আমরা দেরি না করে শুরু করে দিই। তোমরা যেটা করবে এই ফাঁকে, ক্লাসটা শুরু হওয়ার আগে তোমরা সবাই ক্লাসটা অবশ্যই তোমাদের টাইমলাইনে একটু শেয়ার করে দাও, যাতে করে তোমাদের মাধ্যমে তোমাদের বন্ধুরা ক্লাসটা সম্পর্কে জানতে পারে। ঠিক আছে, এবং চাইলে তোমরা তোমাদের বন্ধুদেরকে আমাদের এই যে লাইভে মেনশন করেও দিতে পারো। ঠিক আছে, চলো দেখি আমরা আমাদের এরই সাথে কি চলছে বলতো। আমাদের কন্টেস্ট চলছে আমাদের এইচএসসি 25 এবং 26 ব্যাচের জন্য। এইচএসসি 2025 এবং 2026 ব্যাচের জন্য আমাদের প্রতিযোগিতা চলছে আমাদের গ্রুপে। 2024-এর অনেক ছোট ভাই বোনদের মন খারাপ, কেন আমরা করতে পারছি না ভাইয়া? এটা একটা কারণ আছে, যেটা এই কারণের কারণে করতে পারছো না। ইনশাআল্লাহ আমরা খুব শীঘ্রই আমাদের একটা মেগা কন্টেস্ট রাখবো, যেই কন্টেস্টে সবাই আসলে জয়েন করতে পারবা। ঠিক আছে, ইনশাআল্লাহ খুব শীঘ্রই একটা নতুন একটা কন্টেস্ট, এই কন্টেস্টটা শেষ হোক, 2-3 মাসের মধ্যে একটা মেগা কন্টেস্ট আসবে। সেখানে আমরা স্কুল কলেজ এবং ভার্সিটি ভিত্তিক আমাদের কন্টেস্ট
কন্টেস্ট রাখবো এবং সেই কন্টেস্টের পুরস্কারটা অনেক বড় হবে, ঠিক আছে? তো ওই পুরস্কার যখন হবে, বড় পুরস্কার, সেখানে তোমরা সবাই অবশ্যই ইনশাল্লাহ মানে অংশগ্রহণ করতে পারবা। তবে আপাতত এই প্রতিযোগিতাটা শুধুমাত্র আমাদের কলেজ সেকশনের জন্য, এইচএসসি 25 এবং 26 ব্যাচের জন্য। তো অলরেডি অনেকেই কিন্তু আজকে প্রথম দিন ছিল, অনেকেই অংশগ্রহণ করে ফেলেছো। যারা যারা অংশগ্রহণ করে ফেলেছো সবাইকে অসংখ্য ধন্যবাদ। এখন তুমি যাতে জয়ী হও, বিজয়ী যাতে তুমি হও, তার জন্য কি করতে হবে? তোমার পোস্টটাকে তোমার যত বেশি পারা যায় রিঅ্যাক্ট সমৃদ্ধ করার জন্য তোমার পোস্টটাকে কিন্তু চারদিকে ছড়িয়ে দিতে হবে। তোমাদের ফ্রেন্ডদেরকে মেনশন করতে হবে, বলতে হবে তোমাদেরকে যাতে বিজয়ী করার জন্য রিঅ্যাক্ট দেয়। চলো তাহলে আমাদের কথা শেষ, শুরু করি আমাদের আজকের পড়াশোনা। ভাই আজকে আমরা কি পড়ব? আজকে আমরা পড়াশোনা হচ্ছে আমাদের সিস্টেম ও পরিবেশ নিয়ে। আজকে আমাদের প্রথম পড়াশোনা কি? প্রথম পড়াশোনা হচ্ছে সিস্টেম ও পরিবেশ। লিখে ফেলো, সিস্টেম ও পরিবেশ। চলো আমরা একটু চা বানাই, ঠিক আছে? মানে আমরা একটু ইমাজিনেশন, একটু চা বানিয়ে আসি। চলো, মনে করো তুমি রান্নাঘরে গেলে, যে ভাইয়ার ক্লাসটা এখন করব, অনেক রাত হয়ে গেছে, খাওয়া দাওয়া করে এখন ভাইয়ার ক্লাসটা করব, এক কাপ চা বানিয়ে নিয়ে এসে বসি। তুমি চা বানানোর জন্য কেটলিতে পানি দিলে, কেটলির পানি গরম করলে, চা বানালে। এখানে ভাই সিস্টেমটা কি? তোমার কেটলির ভিতরে রাখা পানিটা হচ্ছে এখানে সিস্টেম। তোমার কেটলিটা এখানে সিস্টেম, তাকে তুমি তাপ দিচ্ছ, গরম করছো। তোমার উদ্দেশ্য ছিল সিস্টেমকে উত্তপ্ত করা, রান্নাঘরকে গরম করা কিন্তু তোমার উদ্দেশ্য ছিল না। বাট খেয়াল করে দেখো, চুলা জ্বালিয়েছো, আগুন ধরিয়েছো, রান্নাঘরটা আস্তে আস্তে উত্তপ্ত হয়ে উঠেছে। আমরা চুলার সামনে দাঁড়ালে আমাদের শরীরে গরম লাগে না? লাগে। তো আমার নিজেকে উষ্ণ করা কি আমার লক্ষ্য থাকে? না, আমার লক্ষ্য হচ্ছে আমার হাঁড়িতে চাপানো বা চায়ের কেটলিতে চাপানো চাটাকে গরম করা। কিন্তু সেই তাপটা কি হচ্ছে বলতো? সেই তাপটা আমার ছড়িয়ে পড়ছে সব জায়গায়, ঠিক আছে? তাহলে সবাই যখন এই জায়গাটাই যখন আমাদের যখন ছড়িয়ে পড়ছে, উত্তপ্ত হয়ে যাচ্ছে, এই যে কেটলির আশেপাশে যে জায়গাটা উত্তপ্ত হচ্ছে সেটা হচ্ছে পরিবেশ, কেটলি হচ্ছে সিস্টেম। তাহলে আমাদের সিস্টেম কাকে বলে? মহাবিশ্বের যেই ক্ষেত্রটাকে আমরা পরীক্ষা নিরীক্ষার জন্য বিবেচনা করব তাকে আমরা বলছি সিস্টেম। তাহলে লিখে ফেলো একটু, মহাবিশ্বের যে ক্ষেত্র, মহাবিশ্বের, ভাইয়া লিখো সবাই। ভাইয়া বলে আবার আপুরা মনে খারাপ করবে, ভাইয়া বলতে আমি আপু ভাইয়া দুইটাই বোঝাই। তাহলে লিখো সবাই, মহাবিশ্বের যে ক্ষেত্র, যে ক্ষেত্র আমাদের কি হয়? পরীক্ষা নিরীক্ষায় বিবেচনা করা হয়। মহাবিশ্বের যে ক্ষেত্র পরীক্ষা নিরীক্ষার জন্য বিবেচনা করা হয়, পরীক্ষা নিরীক্ষা, পরীক্ষা নিরীক্ষার জন্য, কঠিন কঠিন বাংলা তাই না, ব্যবহার করা হয়, পরীক্ষা নিরীক্ষার জন্য ব্যবহার করা হয়, তাকে সিস্টেম বলে, তাকে সিস্টেম বলে। তাহলে সিস্টেম কি? যেটা আমরা পরীক্ষা নিরীক্ষার জন্য ব্যবহার করছি সেটা সিস্টেম। তুমি কেটলি ব্যবহার করছো গরম করার জন্য, কেটলিটা সিস্টেম, কারণ সেটা তুমি পরীক্ষা নিরীক্ষার জন্য ব্যবহার করছো। তাহলে পরিবেশটা কি ভাইয়া? চলো লিখে ফেলি, পরিবেশ। চলো পরিবেশ লিখে ফেলি। পরিবেশ কি? পরিবেশ বিজ্ঞান তাই না, সমাজ বই আমরা পরিবেশ নিয়ে পড়েছি। আচ্ছা, নবীন বলছো ভাইয়া আমার ফোনে চার্জ নাই। ঠিক আছে ভাইয়া, তুমি চার্জে লাগিয়ে আধা ঘন্টা পরে ক্লাসটা শুরু করো। চার্জে লাগিয়ে আসলে ক্লাস করা উচিত না, অনেক সময় দেখা যায় এখান থেকে কি হতে পারে, মানে আমাদের হচ্ছে কোনো একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে। ক্লাসটা তো পরেও পেয়ে যাবা তোমরা। আরেকটা কথা মনে রাখবা, যেহেতু তোমরা হচ্ছে ক্লাসে মানে ক্লাস করবে, সেহেতু হচ্ছে অবশ্যই আগেই ইকুইপমেন্ট সবগুলো হচ্ছে রেডি করে রাখবা, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। আশা, মৃত্তিকা মানে আশা বলছো সবাই বেশি বেশি করে লাইক দিয়ে না আমাকে পোস্টে। আচ্ছা দিব না সবাই লাইক, ঠিক আছে ঠিক আছে। তো আমি দেখতে পাচ্ছি সামিরা আসছে, ওয়ালাইকুম আসসালাম। সাফা আসছে, ওয়ালাইকুম আসসালাম। তো সবাই চলো ক্লাসটাই জয়েন করি, সবাই ক্লাসটা করি, ঠিক আছে? আচ্ছা, মার্জিয়া বলছো স্যারের হাসি মাশাআল্লাহ। তোমরা তো আমার অফলাইনে দেখোই, হাসতে দেখো, গাইতে দেখো নাকি? দেখো, সিস্টেম বললাম। এখন আসো পরিবেশ কি দেখি। পরিবেশ হচ্ছে সিস্টেম ছাড়া বাকি যা আছে সব পরিবেশ। হ্যাঁ, সিস্টেম হচ্ছে কেটলি, এটা ছাড়া রান্নাঘরে যা যা আছে সবকিছু পরিবেশ। তাহলে সিস্টেম ছাড়া, সিস্টেম ছাড়া, সিস্টেম ছাড়া যা কিছু আছে, যা কিছু আছে সকল কিছু পরিবেশ, সকল কিছু মিলে পরিবেশ। তাহলে সিস্টেম ছাড়া যা কিছু আছে সবকিছু মিলে তৈরি হবে আমাদের পরিবেশ। তাহলে সিস্টেম কি? সিস্টেম হচ্ছে আমাদের যেটা আমরা পরীক্ষা নিরীক্ষার জন্য ব্যবহার করছি। যেমন আমরা রান্নাঘরে যদি রান্না করি তাহলে আমাদের চুলায় যে জিনিসটা বসানো থাকবে সেটা হচ্ছে সিস্টেম।
রান্নাঘর পুরোটা হচ্ছে তার পরিবেশ। যেমন তোমাকে যদি আমি তাপ দেই, তোমারে নিয়ে মনে করো কি করলাম, আগুনের মধ্যে নিয়ে তাপ দিলাম যে আজকে তোমারে গরম করব, তাপ দিলাম। বা ভাইয়ারা তোমরা সবাই ধইরা নিয়ে কি করলা, একটা চুলার উপরে বসাই দিলা যে ভাইয়ার আজকে কি করব, আজকে রান্না করে ফেলবো, বারবিকিউ করে ফেলবো। যদিও করা উচিত না, করা যাবে না, এরকম কইরো না। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে আমি হচ্ছে কি সিস্টেম, আর তোমরা সবাই কি পরিবেশ। কারণ আমারে গরম করতে গেলে তখন হচ্ছে এই যে চুলার হিটে তোমাদের শরীরেও গরম লাগবে, তাহলে তোমরা হচ্ছে পরিবেশ। আশা করি সিস্টেম পরিবেশের কনসেপ্টটা সবাই বুঝতে পেরেছো। এখন এই সিস্টেম আমাদের তিন প্রকার, কি কি? মুক্ত সিস্টেম, বদ্ধ সিস্টেম এবং বিচ্ছিন্ন সিস্টেম। তাহলে চলো লিখে ফেলি, সবাই লিখো লিখো, সবাই লিখো। সিস্টেম হচ্ছে আমাদের তিন প্রকার। সিস্টেম, সিস্টেম এটা হচ্ছে আমাদের তিন প্রকার। চলো আমরা লিখি সিস্টেম। সিস্টেম আমাদের তিন প্রকার। সিস্টেম তিন প্রকার। কি কি ভাইয়া? সিস্টেম হচ্ছে আমাদের তিন প্রকার। চলো দেখি কি কি হয়। এক নাম্বার হচ্ছে আমাদের বদ্ধ সিস্টেম। ঠিক আছে, এক নাম্বার সিস্টেম কি? এক নাম্বার সিস্টেম হচ্ছে আমাদের বদ্ধ সিস্টেম। এক নাম্বার সিস্টেম হচ্ছে আমাদের বদ্ধ সিস্টেম। তাহলে একটু লিখি আমি। তারপর দুই নাম্বার সিস্টেম আমরা পড়বো, তারপর হচ্ছে মুক্ত সিস্টেম, আরেকটা হচ্ছে বিচ্ছিন্ন সিস্টেম। তাহলে কি কি দেখছি আমরা? বদ্ধ সিস্টেম, মুক্ত সিস্টেম এবং আরেকটা আমাদের কি আসবে? বিচ্ছিন্ন সিস্টেম। তো লিখি একটা একটা করে, সবগুলা লিখি চলো। একটা হচ্ছে, প্রথমটা হচ্ছে আমাদের মুক্ত সিস্টেম। মুক্ত সিস্টেম। দ্বিতীয়টা কি? দ্বিতীয়টা হচ্ছে আমাদের বদ্ধ সিস্টেম। বদ্ধ, বদ্ধ সিস্টেম। তিন নাম্বারটা কি? তিন নাম্বারটা হচ্ছে আমাদের বিচ্ছিন্ন সিস্টেম। চলো আমরা একটা একটা করে সবগুলা বুঝি। মুক্ত সিস্টেম কি? মনে করো তুমি একটা জিনিসে তাপ দিচ্ছ, একটা হাঁড়ির মধ্যে পানি নিয়ে তাপ দিচ্ছ এবং হাঁড়ির ঢাকনাটা খোলা। তাহলে খেয়াল করো ব্যাপারটা কিরকম, খেয়াল করো। ব্যাপারটা হচ্ছে এমন যে আমরা একটা হাঁড়ির মধ্যে আমরা হচ্ছে কি করছি, আমরা হচ্ছে একটা হাঁড়ি আঁকি, হ্যাঁ, বা একটা পাত্র আঁকি, একটা পাত্র আঁকি, একটা পাত্র আঁকলাম। এই একটা পাত্র, আমরা একটা পাত্র এঁকে নেই। এই যে আমাদের একটা পাত্র, হ্যাঁ, পাত্র, পাত্রী নাই, শুধু পাত্র আছে। ওকে, পাত্রী নাই, পাত্রী এখনো বিয়ে হয় নাই, পাত্রী থাকবে কোত্থেকে? পাত্রী বাপের বাড়ি। তাহলে এই যে একটা পাত্র, এই পাত্রটা কি? মুক্ত। এই যে মুক্ত, তাহলে মুক্ত পাত্রের ক্ষেত্রে কি হয় বলতো? মুক্ত পাত্রের ক্ষেত্রে আমাদের তাপের আদান প্রদান হবে। এখানে আমরা লিখব, এখানে আমাদের হিটের আদান প্রদান হচ্ছে। মানে তুমি এখানে যদি তাপ দাও তাহলে পাত্রের মধ্যে তাপ যাচ্ছে। আবার তুমি যদি চুলা অফ করে দাও, দেখবে আস্তে আস্তে পাত্রটা ঠান্ডা হয়ে যাচ্ছে। কেন? কারণ পাত্র তাপ ছেড়ে দিচ্ছে। তাহলে মুক্ত সিস্টেমে তাপের আদান প্রদান হয়। আবার তুমি এখানে ধরো পানি নিয়ে কাজ করতেছো, তাহলে যখন তুমি তাপ দিচ্ছ তখন কি হচ্ছে বলতো? পানি হচ্ছে বাষ্প হয়ে উড়ে চলে যাচ্ছে, বাষ্প হয়ে উড়ে চলে যাচ্ছে। যেহেতু সিস্টেমটা মুক্ত, তার মানে বাইরে থেকে কোনো কিছু সিস্টেমের ভেতর চলেও আসতে পারে। তার মানে এখানে কিন্তু আমাদের মাস বা ভরেরও একটা আদান প্রদান হচ্ছে। ঠিক আছে, মাস বা ভরেরও একটা আদান প্রদান হচ্ছে। তাহলে মুক্ত সিস্টেম কাকে বলে? যে সিস্টেমে আমাদের এনার্জি মানে শক্তি, এটাকে আমরা শক্তি লিখি, ভর না লিখি, হ্যাঁ, এটাকে আমরা শক্তি দিয়ে রিপ্লেস করি। চলো, যেখানে আমাদের শক্তি মানে এনার্জি এবং আমাদের কি বলে, এবং হচ্ছে আমাদের মাস বা ভর আদান প্রদান হয়, সেটাকে আমরা বলছি মুক্ত সিস্টেম। তাহলে যেখানে আমাদের এনার্জি এবং ভর আদান প্রদান হয় সেটাকে আমরা বলছি মুক্ত সিস্টেম। তাহলে মুক্ত সিস্টেম কাকে বলে? যেখানে আমাদের ভর ও শক্তি উভয়ই স্থানান্তর সম্ভব, উভয়ই আদান প্রদান সম্ভব, আদান প্রদান সম্ভব, সেটাকে আমরা বলছি মুক্ত সিস্টেম। মুক্ত সিস্টেমের উদাহরণ তো ভাইয়া মাত্র দিলাম। একটা ঢাকনা খোলা বা একটা খোলা পাত্রে তুমি যদি তাপ দাও, তাহলে সেখানে আমার তাপেরও আদান প্রদান হবে, এনার্জি শক্তিরও আদান প্রদান হবে, আবার ভরেরও আদান প্রদান হবে। এটা হচ্ছে আমাদের মুক্ত সিস্টেম। তারপরে আসো বদ্ধ সিস্টেমটা দেখি। বদ্ধ সিস্টেমটা কি বলতো ভাইয়া? বদ্ধ সিস্টেম হচ্ছে আমাদের এই যে সিস্টেমটা, এই সিস্টেমটা ভাইয়া ঢাকনা দিয়ে ঢাকা, বদ্ধ সিস্টেম। তাহলে ঢাকনা দিয়ে ঢাকা হলে ভাইয়া এইটার কি হবে বলতো? এটা তাপের আদান প্রদান হবে, এটা তাপের আদান প্রদান হবে, কিন্তু ভরের কি কোনো আদান প্রদান হবে? ভাই এখানে তুমি তাপ দিচ্ছ, বাষ্প হয়ে পানি উড়ে যাচ্ছে, বাট পানি উড়ে যাবে কোথায়? সে কিন্তু পাত্রের মধ্যে, আবদ্ধ পাত্রের মধ্যে বাষ্পটা জলীয় বাষ্প বা পানির কণা হিসেবে জমে থাকবে। আবার তুমি যদি অফ করে দাও চুলাটা, সে আবার ঠান্ডা হয়ে আবার পানির কণায় পরিণত হয়ে আবার পাত্রে পানির সাথে মিশে যাবে। তাহলে এখানে কিন্তু ভরের আদান প্রদান হচ্ছে না,
এখানে শুধুমাত্র আমাদের আদান প্রদান হচ্ছে কি এনার্জি, এখানে শুধুমাত্র আমাদের এনার্জি আদান প্রদান হচ্ছে, এখানে আমাদের ভর আদান প্রদান হচ্ছে না। তাহলে বদ্ধ সিস্টেম হচ্ছে যেখানে শক্তির আদান প্রদান সম্ভব কিন্তু ভরের আদান প্রদান সম্ভব না, যেখানে শক্তির আদান প্রদান হয় কিন্তু ভরের হয় না, মানে ভরের আদান প্রদান হয় না, সেটাকে আমরা বলছি আমাদের বদ্ধ সিস্টেম। ঠিক আছে, সেটা হচ্ছে আমাদের বদ্ধ সিস্টেম। এখন আসো আমরা বিচ্ছিন্ন সিস্টেমটা কি ভাইয়া পড়ে ফেলি। চলো তো বিচ্ছিন্ন সিস্টেমটা কি পড়ি, চলো চলো চলো। বিচ্ছিন্ন সিস্টেম, এই মনে করো একটা পাত্র, এই পাত্রটার মধ্যে তুমি এটাকে আবার একটা কোটিং করেছো, মানে এটার উপর একটা প্রলেপ দিয়েছো। কিসের প্রলেপ জানো? তাপ কুপরিবাহী পদার্থের একটা প্রলেপ দিলাম ভাইয়া। আমরা কি দিলাম? এটার উপর আমরা তাপ কুপরিবাহী পদার্থের একটা প্রলেপ দিলাম। তাহলে চলো প্রলেপটা দিয়ে ফেলি। এই যে বুঝতে পারছো আশা করি একটা প্রলেপ দেওয়া হয়েছে। চলো আরেকটু গাঢ় করে প্রলেপটা দিই যাতে করে তোমাদের জন্য বুঝতে সুবিধা হয়। তাহলে এটার উপর আমি একটা প্রলেপ দিলাম, কিসের? একটা তাপ কুপরিবাহী পদার্থের প্রলেপ দিলাম। তাহলে এটার মধ্য দিয়ে কি শক্তির আদান প্রদান হবে? না ভাইয়া, শক্তির আদান প্রদান হবে না। কেন? তাপ কুপরিবাহী পদার্থ প্রলেপ যদি দাও সে তাপ আদান প্রদান করবে না। তাহলে এই জায়গায় আমাদের শক্তিরও কি হচ্ছে না? আদান প্রদান হচ্ছে না, ভরেরও আদান প্রদান হচ্ছে না। তাহলে যেখানে শক্তি ও ভর কোনোটিই স্থানান্তর সম্ভব নয় বা শক্তি বা ভর কারোরই আদান প্রদান হয় না, তাদেরকে আমরা বলছি বদ্ধ সিস্টেম। যেখানে শক্তি বা ভর কোনোটি আদান প্রদান সম্ভব নয়, কোনোটি আদান প্রদান হয় না, আদান প্রদান বা স্থানান্তর হয় না বা কম বেশি হয় না, সেই সিস্টেমকে আমরা বলছি বদ্ধ সিস্টেম, বিচ্ছিন্ন সিস্টেম। হ্যাঁ, বিচ্ছিন্ন সিস্টেমের উদাহরণ কি? বিচ্ছিন্ন সিস্টেমের উদাহরণ, তোমাদের বাসায় যদি বয়স্ক মানুষ থাকে দেখবা তারা হট ওয়াটার ব্যাগ ইউজ করে, মানে শরীরে ব্যথা, হাঁটুতে ব্যথা, কোমরে ব্যথা, তারা গরম পানি ছ্যাঁক দেয়, তাই না? এই যে ছ্যাঁকটা দেয়, এই হট ওয়াটার ব্যাগের মধ্যে পানি রাখলে দেখবা একদিন মানে মিনিমাম 10 ঘন্টা 12 ঘন্টা পর্যন্ত পানি গরমই থাকে, ভেতরের পানি, তাই না? ভেতরের পানিটা কেন গরম থাকছে বলো? বা আমরা অনেক সময় ফ্লাস্কে করে চা খাই। ফ্লাস্কে করে চা কেন খাই? কারণ হচ্ছে আমরা জার্নিতে যাচ্ছি, লম্বা জার্নি, ফ্লাস্কে চাটা রাখলে চাটা গরম থাকবে। তার মানে কি বলতো? ভেতরের তাপ বাইরে বেরোচ্ছে না, এইটাই তো, এই জন্যই তো ভেতরের তাপটা কি চার মধ্যেই থেকে যাচ্ছে। তাহলে ওটা কি একটা বিচ্ছিন্ন সিস্টেম? তাহলে আমরা বুঝে ফেললাম আমাদের মুক্ত সিস্টেম, যেই সিস্টেমে ভর শক্তি দুইটাই আদান প্রদান হবে। যেটা বদ্ধ সিস্টেম সেখানে শুধু শক্তির আদান প্রদান হবে, ভরের আদান প্রদান হবে না। যেটা বিচ্ছিন্ন সিস্টেম সেটাতে আমাদের শক্তি বা ভর দুইটাই আদান প্রদান নিষিদ্ধ, কোনোটাই আদান প্রদান হবে না। তো এই কনসেপ্টটা সবাই বুঝতে পেরেছো কিনা ভাইকে একটু টুকুস টুকুস করে কমেন্টে জানিয়ে দাও, সবাই দ্রুত জানিয়ে দাও। এবং তোমাদের উপস্থিতি কমে যাচ্ছে ভাইয়া, কেন কমে যাচ্ছে? হ্যাঁ, এগুলো কি তোমরা সবাই পারো? এগুলো তো পারার কথা না। চলো তো সবাই একটু জানাও তো, সবাই একটু জানাও তো, দেখি তো কে কে আছে, একটু জানাও তো আমাকে। সবাই এতটুকু পর্যন্ত তোমরা বুঝতে পেরেছো কিনা ভাইয়াকে জানাও, জানাও 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 জানাও। ঠিক আছে, নবনী ক্লিয়ার, সানজিদা ক্লিয়ার, শাহানা জান্টির মেয়ে ক্লিয়ার, মার্জিয়া ক্লিয়ার। ঠিক আছে, তারপর আচ্ছা ঠিক আছে, পড়ছি, মার্জিয়া আক্তার পড়ছি, হ্যাঁ আমি পড়িয়েছি। ফারিহা বুঝছি বুঝছি, ওকে ফাইন। আচ্ছা ঠিক আছে, আদাব শ্রাবন্তী, অনেকদিন পর হচ্ছে শ্রাবন্তী ক্লাসে জয়েন করলো। শ্রাবন্তী, আশা করছি পড়াশোনা ভালোই করছো তোমরা। ঠিক আছে, তাহলে চলো আমরা পরের টপিকটাতে চলে যাই। আমাদের পরের টপিকটা কি? চলো মনারা দেখি পরের টপিক কি। পরের টপিক হচ্ছে তাপগতীয় চলক। ভাই আজকে আমরা ম্যাথ করব না, আজকে আমাদের খালি বেসিকই পড়তে হবে। ঠিক আছে, আমি বেসিকটা একটা পর্যায়ে নিয়ে যাওয়ার পর নেক্সট ক্লাসে এগুলোর উপর আবার ম্যাথ করাবো। তাহলে এখন আমাদের কনসেপ্ট হচ্ছে তাপগতীয় চলক। তাপগতীয় চলক, তাপগতীয় চলক হচ্ছে তিনটা। কি কি? চাপ, আয়তন এবং তাপমাত্রা। তাপগতীয় চলক কয়টা? তাপগতীয় চলক হচ্ছে আমাদের তিনটি। কি কি? তাপমাত্রা, চাপ এবং আয়তন। তাহলে আমরা লিখি তাপগতীয় চলক, চলক, তাপগতীয় চলক। চলো চলো লিখি তাপগতীয় চলক। তাপগতীয় চলক হচ্ছে তিনটি। তিনটি কি কি? চাপ, তাপগতীয় চলক হচ্ছে তিনটি। তিনটি কি কি? যথা চাপ, আয়তন, চাপকে আমরা প্রকাশ করব পি দিয়ে, আয়তন এটাকে আমরা প্রকাশ করব ভি দিয়ে, তাপমাত্রা এটাকে আমরা প্রকাশ করব T
টি দিয়ে, তাহলে এই তিনটা হচ্ছে তাপগতীয় চলক এবং এই তিনটা তাপগতীয় চলকের উপর ডিপেন্ড করে আমাদের চারটা তাপগতীয় প্রক্রিয়া আছে। যে চারটা তাপগতীয় প্রক্রিয়া আমরা একদম এ টু জেড আজকে পড়ব, ঠিক আছে? তাহলে এই তিনটার উপর ভিত্তি করে আমাদের তাপগতীয় প্রক্রিয়া আছে কয়টা? চারটা। তাহলে লিখে ফেলো, তাপগতীয় প্রক্রিয়া ভাইয়া কয়টা? তাপগতীয় প্রক্রিয়া হচ্ছে আমাদের চারটি। তাহলে লিখো তাপগতীয় প্রক্রিয়া। তাপগতীয় প্রক্রিয়াটা লিখি, চলো যাই লিখি, লিখো 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 তাপগতীয় প্রক্রিয়া। তাপগতীয় প্রক্রিয়া হচ্ছে আমাদের চারটি। চারটি কি কি? চারটি প্রক্রিয়া চলো দেখি আমাদের কি কি প্রক্রিয়া আছে। তাহলে চারটা লাইন টানতে হবে, তাই না? চলো দেখি চারটা প্রক্রিয়া আমাদের কি কি আছে, আমাদের ভাগ্যে কি কি আছে, চলো দেখি। আচ্ছা, এখানে একটা দিলাম, এখানে একটা দিলাম, আচ্ছা এখানে একটা না দিই, এখানে না দিই, এখানে না দিই, এখানে দিই, এখানে একটা দিলাম, এখানে একটা দিলাম, আর এখানে একটা দিলাম। তাহলে এখানে আমাদের যে প্রক্রিয়াটা লিখবো সেটা হচ্ছে সমচাপ প্রক্রিয়া। কি বলবো? সমচাপ প্রক্রিয়া। একটা প্রক্রিয়ার নাম হচ্ছে সমচাপ। সমচাপ কথাটা শুনেই বুঝলাম না এখানে চাপ সমান থাকবে, তাহলে এখানে কি থাকবে? পি হবে কনস্ট্যান্ট। সমচাপ প্রক্রিয়ায় আমাদের পি কনস্ট্যান্ট। তাহলে পিটা আমি একটু ডিফারেন্ট কালার দিয়ে লিখি যাতে করে তোমাদের পরবর্তীতে আইডেন্টিফাই করতে সুবিধা হয়। পি হবে এখানে আমাদের কনস্ট্যান্ট। তারপরে আসো তো, তারপরটা কি? সম আয়তন প্রক্রিয়া। সম আয়তন প্রক্রিয়া। তাহলে সম আয়তন প্রক্রিয়াটা চলো লিখি। সম আয়তন প্রক্রিয়ায় আমাদের কি থাকবে বলো? সম আয়তন প্রক্রিয়ায় আয়তনটা কনস্ট্যান্ট থাকবে। সম আয়তন প্রক্রিয়া। তাহলে লিখো সম আয়তন। সম আয়তন প্রক্রিয়া। এই সম আয়তন প্রক্রিয়াতে আমাদের কি থাকবে? সম আয়তন প্রক্রিয়াতে আমাদের ভি কনস্ট্যান্ট থাকবে, আয়তনটা কনস্ট্যান্ট থাকবে, আয়তন থাকবে কনস্ট্যান্ট। সম আয়তন প্রক্রিয়ায় ভি কনস্ট্যান্ট থাকবে। তারপর সমষ্ণ প্রক্রিয়া। ভাই সমষ্ণ প্রক্রিয়া নিয়ে সবাই পড়াশোনা করেছো, তাই না? সমষ্ণ প্রক্রিয়া তোমরা যারা যারা অধ্যায় 10 পড়েছো ফিজিক্স ফার্স্ট পেপারে, আদর্শ গ্যাসের গতিতত্ত্ব, সবাই বয়েলের সূত্র, চার্লসের সূত্র, অ্যাভোগাড্রোর সূত্র, গ্যাল-লুসাকের চাপীয় সূত্র, এগুলো সবাই পড়েছো। ওটা কি? সমষ্ণ প্রক্রিয়া, ওই সূত্রগুলো। তাহলে এটা হচ্ছে সমষ্ণ। তার মানে যেই প্রক্রিয়ায় আমাদের তাপমাত্রাটা স্থির থাকবে, সমষ্ণ প্রক্রিয়া। সমষ্ণ প্রক্রিয়ায় আমার কে স্থির থাকবে ভাইয়া? তাপমাত্রা কনস্ট্যান্ট থাকবে, টি থাকবে কনস্ট্যান্ট। সমষ্ণ প্রক্রিয়া। তারপর ফাইনালি কি আছে আমাদের? রুদ্ধতাপীয় প্রক্রিয়া। এইটা আমাদের জন্য একটু নতুন হবে যারা যারা এই অধ্যায় আগে পড়োনি। তাহলে রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় আমাদের কে স্থির থাকবে ভাইয়া? তাপটা স্থির থাকবে। তাপ মানে কি? কিউ। রুদ্ধতাপীয় প্রক্রিয়া। রুদ্ধতাপীয়, রুদ্ধতাপীয় প্রক্রিয়া। রুদ্ধতাপীয় প্রক্রিয়াতে আমাদের স্থির থাকে বা কনস্ট্যান্ট থাকে কে? কিউ। কিউ থাকবে কনস্ট্যান্ট, কিউ থাকবে কনস্ট্যান্ট। তো আমরা রুদ্ধতাপীয় প্রক্রিয়া কিভাবে চিনবো ভাইয়া? মনে করো তুমি একটা মোমবাতির উপর দিয়ে, আমরা আগে ছোটবেলায় ম্যাজিক দেখাইতাম যে দেখ আঙুল নিয়ে যাবো, আঙুল পুড়বে না বা আমার গরম লাগে না। তখন বন্ধুরা যেটা একটু টেকনা ছিল ওইটাই ম্যাজিক দেখাইতো আর কি। আর যেগুলো বোকা শোকা ছিল ওরা বলতো ওয়াও কেমনে সম্ভব, হ্যাঁ তুই মানুষ নাকি তুই জানোয়ার? তো পোলাই তখন খুব ভাব নিত, আরে আমার জানোয়ার বলছে, আসলে ওটা তো পচাইছে। এখন দেখো, এখন তুমি যে এভাবে যে ঠাস করে হঠাৎ করে যে আঙুলটা নিয়ে গেছো, আসলে তোমার আঙুল টেরই পাবে না তুমি যে আসলে আগুনের উপর দিয়ে গেছো। হঠাৎ করে আকস্মিক ভাবে আচমকা ধুম কইরা এরকম কথাবার্তা যদি আমাদের উদ্দীপকে থাকে আমরা বুঝবো সেটা হচ্ছে রুদ্ধতাপীয় প্রক্রিয়া। ঠিক আছে? রুদ্ধতাপীয় প্রক্রিয়া আমরা কিভাবে বুঝবো ভাইয়া? রুদ্ধতাপীয় প্রক্রিয়া আমরা বুঝবো যদি উদ্দীপকে হঠাৎ করে আকস্মিক ভাবে আচমকা এই ধরনের পড়া যদি থাকে, এই ধরনের পাঁচ লাইন বা এই ধরনের পাঁচ ওয়ার্ড যদি আমরা যদি দেখি, তখন আমরা বুঝবো যে প্রক্রিয়াটা হচ্ছে আমাদের একটা রুদ্ধতাপীয় প্রক্রিয়া। তো আশা করি রুদ্ধতাপীয় প্রক্রিয়াটা সবাই বুঝছি। রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় কিউ কনস্ট্যান্ট থাকে। তাহলে আমি এটা সরিয়ে দিই, আমরা পরের টপিকে যাই। এখন আমরা তাপগতিবিদ্যার সূত্র পড়া শুরু করব। যেহেতু আমরা তাপগতিবিদ্যার আমরা হচ্ছে তিনটা তাপগতীয় চলক দেখেছি, তাপগতীয় প্রক্রিয়া দেখে ফেলেছি, 4 রকমের হয়। এখন আমরা তাপগতিবিদ্যার সূত্র পড়ব। তাপগতিবিদ্যার সূত্র কয়টা? 3টা। তাহলে সূত্রগুলোর নাম কি হওয়া উচিত? তাপগতিবিদ্যার প্রথম সূত্র, দ্বিতীয় সূত্র, তৃতীয় সূত্র, বাট এমনটা হয় না। প্রথম সূত্রকে বলা হয় শূন্যতম সূত্র। তাহলে দ্বিতীয় সূত্রটা কি? তাপগতিবিদ্যার প্রথম সূত্র। তৃতীয় সূত্রটা কি? তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র।
আশা করি বুঝছি। তাপগতিবিদ্যার প্রথম সূত্রটাকে আমরা শূন্যতম সূত্র বলি, তাপগতিবিদ্যার শূন্যতম সূত্র। তাহলে আমরা তাপগতিবিদ্যার সূত্রগুলো একটু লিখে ফেলি, চলো চলো লিখি তাপগতিবিদ্যার সূত্র। তাহলে তাপগতিবিদ্যার সূত্রগুলো আমাদের কি আসবে, চলো দেখি। তাপগতিবিদ্যার সূত্র সমূহ। তাপগতিবিদ্যার সূত্র হচ্ছে তিনটা। কি কি তিনটা সূত্র হচ্ছে? তাপগতিবিদ্যার শূন্যতম সূত্র, তাপগতিবিদ্যার প্রথম সূত্র এবং তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র। তো আমরা আজকে মেইনলি প্রথম সূত্র আর শূন্যতম সূত্র নিয়ে পড়াশোনা করব, ঠিক আছে? তাহলে আমাদের প্রথম সূত্র এটা হচ্ছে তাপগতিবিদ্যার শূন্যতম সূত্র, এটা হচ্ছে তাপগতিবিদ্যার প্রথম সূত্র, এটা হচ্ছে আমাদের তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র। তাহলে আমরা লিখে দিই, একটা হচ্ছে শূন্যতম সূত্র, একটা হচ্ছে আমাদের প্রথম সূত্র, একটা হচ্ছে আমাদের দ্বিতীয় সূত্র। তাহলে আমাদের তাপগতিবিদ্যার সূত্র কয়টা? তিনটা। তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র দিয়ে কার্নো ইঞ্জিন পড়া হয়, যেটা আমাদের এই অধ্যায়ে সবচেয়ে হট টপিক, ঠিক আছে? তাহলে আমরা প্রথমে পড়বো তাপগতিবিদ্যার শূন্যতম সূত্র। তাপগতিবিদ্যার শূন্যতম সূত্রটা কি, চলো দেখি। তাপগতিবিদ্যার শূন্যতম সূত্র লিখো সবাই, তাপগতিবিদ্যার শূন্যতম সূত্র, তাপগতিবিদ্যার শূন্যতম সূত্র, তাপগতিবিদ্যার শূন্যতম সূত্র। আজকে গরমটা হঠাৎ করে অনেক বেশি। তাপগতিবিদ্যার শূন্যতম সূত্র, ঠিক আছে? আজকে গরমে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। তাপগতিবিদ্যার শূন্যতম সূত্র, ঠিক আছে? তাপগতিবিদ্যার শূন্যতম সূত্রটা তাহলে কি, খেয়াল করো। তাপগতিবিদ্যার শূন্যতম সূত্রটা কি? মনে করো তুমি দুইটা বস্তু নিছো, হ্যাঁ ভাইয়া, দুইটা বস্তু নিছো, যে দুইটা বস্তু তাপমাত্রা সমান, তো তুমি মনে করো একটা বস্তু নিয়েছো, যে বস্তুর নাম তুমি দিলা এক, তুমি এক নামক একটা বস্তু নিয়েছো, ঠিক আছে? তুমি এক নামক একটা বস্তু নিয়েছো এবং তুমি তার সাথে 3 নামক আরেকটা বস্তুর কি করছো, মানে তাদের দুইজনের মধ্যে একটা সংঘর্ষ ঘটাইছো, বা তাদের দুইজনকে তুমি পাশাপাশি রাখছো আর কি, হ্যাঁ, এরকম 1 আর 3, ঠিক আছে? এটা কত? এটা হচ্ছে আমাদের 1 নাম্বার, এটা হচ্ছে আমাদের 3 নাম্বার। আবার মনে করো তুমি একটু পরেই একের সাথে তুমি আরেকটা বস্তুকে তুমি পাশাপাশি রেখেছো, যেটা হচ্ছে 2 নাম্বার বস্তু। তুমি এখন 2 এর সাথে 3 কে রাখছো, 2 এবং 3। তাহলে খেয়াল করো তো, তুমি একবার 3 এর সাথে 1 কে রেখেছো এবং একবার 3 এর সাথে 2 কে রেখেছো। তাহলে যদি তাদের মধ্যে কোনো শক্তি বা তাপের আদান প্রদান না হয়, মনে করো ওর মধ্যে, আমরা বললাম ওর মধ্যে নো হিট এক্সচেঞ্জ, তাদের মধ্যে কোনো তাপের আদান প্রদান হচ্ছে না। আবার বললাম এদের মধ্যে কোনো তাপের আদান প্রদান হচ্ছে না, নো হিট এক্সচেঞ্জ। তাহলে আমি যদি বলি, তাহলে ভালো কথা, তাহলে এক কাজ করি, দুইটার মধ্যে তো 3, তাহলে 1 আর 2 কে একসাথে করে দেখি তো তাদের মধ্যে কোনো তাপের আদান প্রদান হয় কিনা। তাহলে তুমি যদি 1 এবং 2 এই দুইজনকে তুমি যদি একসাথে করো, 1 এবং 2 কে যদি একসাথে করো, তাহলে তাদের মধ্যে কি কোনো তাপের আদান প্রদান হবে? মানে এখানে লিখবো যে উইল দেয়ার এনি হিট এক্সচেঞ্জ, মানে এখানে কি আমাদের কোনো তাপের আদান প্রদান হবে কিনা সেটা আসলে আমাকে জানতে চাওয়া হয়েছে। আনসারটা হবে নো, এদের মধ্যে কোনো তাপের আদান প্রদান হবে না। কেন বলো তো? মনে করো এরা দুইজন, তাপের আদান প্রদান কখন হয় ভাই? যখন দুইটা ডিফারেন্ট টেম্পারেচারের বস্তু একসাথে মেশানো হয়। এখন তুমি বরফের সাথে বরফ মিশাইছো, দুইটা বরফই তো 0 ডিগ্রি সেলসিয়াস, উষ্ণ বস্তু কে? কেউ না। তাহলে উষ্ণ বস্তু থেকে তাপ শীতল বস্তুতে যায়। এখন উষ্ণ বস্তু যদি কেউ নাই হয়, তাহলে তাপটা যাবে কই? মানে তোমার আর আমার যদি এখন যদি মনে করো টাকার পরিমাণ সমান হয়, তাহলে আমি তোমারে দিব না, তুমিও আমারে দিবা না, আমাদের দুজনের কাছে 100 টাকা আছে। এখন বললাম যে সমান করার জন্য কি করা লাগবে? কিচ্ছু করা লাগবে না ভাইয়া, সমান আছে, আমরা দুইজনই 100 টাকা করে আছে। এখন মনে করো আমার কাছে 200 আছে, তোমার কাছে 100 আছে। এখন যদি সমান করতে চাই, কি করতে হবে? তোমার থেকে যদি আমি নিয়ে যাই, সমান হবে? হবে না। যার বেশি আছে তাকে দিতে হবে। তোমাকে আমি 50 টাকা দিব, দিলে আমার কাছে 150 আছে, তোমার কাছে 150 আছে, সমান হয়েছে। এখন এদের মধ্যে দেখো, এই হিটের জায়গায় টাকা চিন্তা করো, তাহলে নো টাকা এক্সচেঞ্জ, এখানে কোন টাকার আদান প্রদান হচ্ছে না। কেন? কারণ তাদের দুজনের টাকার পরিমাণ সমান। তার মানে কি? খেয়াল করো, তার মানে ওর টেম্পারেচার যদি 10 ডিগ্রি সেলসিয়াস হয়, ওর টেম্পারেচারও 10 ডিগ্রি সেলসিয়াস। আবার দেখো, তাহলে লিখলাম এই যে এটা কত? 10 ডিগ্রি। এখন এটার সাথে 2 মেলানোর ফলে যেহেতু হিট এক্সচেঞ্জ হচ্ছে না, তার মানে দুইটাও কত? 10 ডিগ্রি সেলসিয়াস। তাহলে 1 আর 2 তারাও কি পরস্পর 10 ডিগ্রি করে, তাহলে তাদেরকেও যদি আমরা একসাথে যদি মেশাই, তাহলে তাদের মধ্যেও কোনো হিট এক্সচেঞ্জ হবে না। তাহলে আমাদের আনসারটা কি আসতেছে? আনসারটা কি আসছে ভাইয়া? আনসারটা আসবে নো, না। ঠিক আছে, বোঝা গেছে?
এই বয়সে কেউ যদি তোমাদের যদি বলে আমার বন্ধু হবা, মানে বন্ধু বলতে ওই রকম বন্ধু, তাহলে তোমরা এরকম আনসার দিবা নো, এখন বন্ধু হওয়ার সময় নেই। কথা কি বুঝে গেছে? তো এখন তোমরা এইভাবে আনসার দিবা, তাহলে এদের মধ্যে কোনো হিট এক্সচেঞ্জ হবে না। এটি আসলে শূন্যতম সূত্র। শূন্যতম সূত্র তাহলে কি বলছে? শূন্যতম সূত্র বলছে যদি দুইটা বস্তু তৃতীয় কোনো বস্তুর সাথে তাপীয় সাম্যাবস্থায় থাকে তাহলে তারা পরস্পর তাপীয় সাম্যাবস্থায় থাকবে। দেখো দুইটা বস্তু তৃতীয় কোনো বস্তুর সাথে, দেখো 1 এবং 2, তারা দুইটা বস্তু, দুইজনই কি তৃতীয় বস্তু 3 এর সাথে তাপীয় সাম্যাবস্থায় আছে, অর্থাৎ তারা দুইজনও পরস্পর তাপীয় সাম্যাবস্থায় থাকবে। এটাই হচ্ছে আমাদের তাপগতিবিদ্যার শূন্যতম সূত্র। তাহলে চলো লিখে ফেলি। তাপগতিবিদ্যার শূন্যতম সূত্রটা লিখো সবাই, লিখো লিখো লিখো। তাপগতিবিদ্যার শূন্যতম সূত্র লিখো সবাই। তাপগতিবিদ্যার শূন্যতম সূত্র, তাপ গতি, আমার আজকে অসম্ভব ঠান্ডা লাগছে, মানে গরম লাগছে। তাপগতিবিদ্যার শূন্যতম সূত্র, তাপগতিবিদ্যার শূন্যতম সূত্রটা কি? তাপগতিবিদ্যার শূন্যতম সূত্রটা হচ্ছে যদি দুটি বস্তু তাপীয়, যদি দুটি বস্তু তৃতীয় কোনো বস্তুর সাথে তাপীয় সমতায় থাকে, তাহলে লিখো যদি দুটি বস্তু তৃতীয় কোনো বস্তুর সাথে তাপীয় সমতায় থাকে, তবে কি হবে? তবে বস্তু দুটি, কোন বস্তু দুটি? প্রথম ও দ্বিতীয় বস্তু দুটি। তবে বস্তু দুটি, কোন বস্তু? এখানে একটু ব্র্যাকেটে লিখে দাও, প্রথম ও দ্বিতীয় বস্তু দুটি, তারা নিজেরাও কি থাকবে? তাপীয় সমতায় থাকবে, নিজেরাও তাপীয় সমতায় থাকবে। এটা হচ্ছে আমাদের তাপগতিবিদ্যার শূন্যতম সূত্র। তাপের আদান প্রদান হচ্ছে না, তার মানে তাপের আদান প্রদান শূন্য, এই জন্য এটাকে তাপগতিবিদ্যার শূন্যতম সূত্র বলা হয়। তাহলে তাপগতিবিদ্যার শূন্যতম সূত্র সবাই বুঝতে পেরেছে কিনা? ভাইয়াকে একটু দ্রুত কমেন্টে জানাও, দ্রুত জানাও। তারপর আমরা তাপগতিবিদ্যার প্রথম সূত্র পড়ব। দ্রুত জানিয়ে দাও সবাই এতটুক পর্যন্ত বুঝতে পেরেছেন কিনা, দ্রুত জানান। ঠিক আছে সামিরা ক্লিয়ার, সুমাইয়া বুঝছি, ঠিক আছে। যদি বুঝে থাকি চলো আমরা, তারপর ফারিহাও বুঝতে পেরেছি, নবনী ক্লিয়ার, ওকে। তাহলে সবাই বুঝেছি, সবাই যদি বুঝে থাকি চলো আমরা এখন তাপগতিবিদ্যার প্রথম সূত্রটা পড়ে ফেলি। চলো তাপগতিবিদ্যার প্রথম সূত্র লিখো, হেডলাইন দিয়ে দাও, তাপগতিবিদ্যার প্রথম সূত্র। তাপগতিবিদ্যার প্রথম সূত্র, জীবনে এত হেডলাইন কেন? তাপগতিবিদ্যার প্রথম সূত্র। তো তাপগতিবিদ্যার প্রথম সূত্রটা কি মনারা বলেন? তাপগতিবিদ্যার প্রথম সূত্র পড়ার জন্য কি করতে হবে? আগে একটা পিস্টন আঁকি, বুঝি বিষয়টি একটু বুঝি। হ্যাঁ চলেন, ধরেন একটা পিস্টন আঁকলাম, একটা মুখ খোলা পিস্টন আঁকতে হবে, যেন তেন পিস্টন আঁকলে হবে না। এই একটা পিস্টন, ঠিক আছে, এটা হচ্ছে একটা পিস্টন আঁকি। চলো একটা পিস্টন আঁকি, মানে একটা সিস্টেম নেই, ঠিক আছে। একটা সিস্টেম নেওয়ার পর সেই সিস্টেমটার আমরা একটু সাইজ করি। এটা খালি বড় হয় কেন? এটা ছোট হইব না? আচ্ছা থাক, এরকমই থাক, যেহেতু এটা বড় হচ্ছে না আমি এটাকে একটু এদিকে নিয়ে আসি। ওকে, তারপরে এটা পিস্টনকে আঁকা শেষ, এখন আঁকা হয় নাই, চলো একটু পিস্টনটা একটু আঁকি, সুন্দর করে আঁকি। দেখো সুন্দর করে পিস্টন আঁকো, চলো আঁকি। হ্যাঁ সুন্দর করে পিস্টনটা আঁকলাম। পিস্টনকে আঁকা শেষ, এরপরও হয় নাই, আরো আছে। এই যে এখানে মনে করো পিস্টনটাকে একটু অন্য কালার দিয়ে দেখাই, বোঝানোর জন্য যে হ্যাঁ এটা হচ্ছে পিস্টন, বুঝছো? পিস্টনটা বোঝানোর জন্য চলো আমরা পিস্টনটাকে ফাইনালি এরকম একটা শেপ দিই। হ্যাঁ এটা হচ্ছে পিস্টন। তাহলে এই মুহূর্তে পিস্টনটা কোথায় আছে? এটা হচ্ছে ভূমি থেকে এতটুকু পড়ে আছে। ভাই মাঝখানে কি আছে? বলি, মাঝখানে আছে আমাদের গ্যাস। এই যে দেখো গ্যাসের অণু, ছোট বড় অণু। চলো গ্যাসের অণু আঁকলাম, ঠিক আছে। গ্যাসের অণু আছে, মাঝখানে গ্যাসের অণু আছে। তাহলে এই যে মাঝখানে গ্যাসের অণু আছে, এখন মনে করো এটার পাছায় মনে করো এখন আগুন লাগাই দিলাম, মানে নিচে এখন আগুন লাগাই দিলাম। তাহলে চলো তো নিচে একটু আগুন লাগিয়ে দিই, আগুন লাগাতে ভালো লাগে। চলো এই আগুন, ওরে আল্লাহ, আগুন তো এটা তো কেমনে আঁকবো? আগুন
এই আগুন, এই লাল আগুনের দীপশিখা, ঠিক আছে। চলো আগুনের লেলিহান দীপশিখা কি, এই আগুন, এই আগুন, এই আগুন, এই আগুন, এই আগুন। হ্যাঁ, বারুদ মাইরা দিছে এটার মধ্যে, দিলে কি হবে বলো তো? দেখো, আগুন দেওয়ার আগেও কিন্তু পিস্টনের ভেতরে একটা অভ্যন্তরীণ শক্তি ছিল। অভ্যন্তরীণ শক্তি কাকে বলে? গ্যাসের অণুগুলোর মধ্যে যে শক্তি তাকে বলে অভ্যন্তরীণ শক্তি। এই শক্তি গ্যাসের অণুর মধ্যে বিভব শক্তি এবং গতি শক্তি হিসেবে সঞ্চিত থাকে। তাহলে এই পিস্টনটার মধ্যে আগুন দেওয়ার আগেও যে গ্যাস ছিল, ওই গ্যাসের শুরুতেই একটা অভ্যন্তরীণ শক্তি ছিল। এখন আগুন লাগানোর পর এই পিস্টনের গ্যাসের অণুগুলোর মধ্যে কম্পন শুরু হয়ে গেছে। কারণ কি? তারা উত্তেজিত হয়ে গেছে। কারণ কি? আগুন গরম লাগছে না, গরম লাগলে আমরা সব একটু নড়ে চড়ে বসি না, তো ওরাও তো নড়বে। নড়ার কারণে কি হয়েছে বলতো? এরা পিস্টনের মধ্যে, এই যে হলুদ পিস্টনটার মধ্যে প্রচুর পরিমাণে ধাক্কা দিচ্ছে। ধাক্কা দেওয়ার ফলে পিস্টনটা কি হয়েছে? একটু উপরের দিকে উঠে যাবে। পিস্টনটা একটু উপরের দিকে উঠে যাবে। চলো পিস্টনটাকে একটু উপরে উঠিয়ে দিই। এই পিস্টনটার পজিশন মনে করো এখানে চলে গেল। তাহলে খেয়াল করো, পিস্টন ছিল এখানে, চলে গেছে এখন এইখানে। তাহলে এখানে আয়তনের একটা প্রসারণ ঘটেছে না ভাইয়া? আয়তনের প্রসারণ ঘটেছে না? আয়তনের প্রসারণ কতটুকু ঘটেছে? এই যে এই পরিমাণ, এই পরিমাণ আয়তনের প্রসারণকে আমরা তাহলে কি বলবো? এটাকে আমরা বলবো ডেল ভি। এটাকে আমরা বলছি কি? ডেল ভি। তাহলে একটা জিনিস খেয়াল করো তো, একটা জিনিস তাহলে কি বুঝছো যে কোন একটা সিস্টেমকে যখন উত্তপ্ত করা হয় তখন আয়তন বৃদ্ধি পেতে পারে, ঠিক আছে। এখন আয়তন বৃদ্ধি পেলে কিন্তু কাজ হয়। কেন? কারণ আমরা পড়েছি কাজ W = PV। এটা যারা আদর্শ গ্যাস পড়েছো তারা এটা জানো, কাজ W = PV। কিভাবে PV হয় চলো একটু দেখি। P এর একক কি? নিউটন পার মিটার স্কয়ার। ভি এর একক কি? মানে পি এর একক হচ্ছে নিউটন মিটার ইনভার্স 2। ভি এর একক কি? মিটার কিউব। যদি হিসাব করো কত আসবে? নিউটন মিটার। ভাইয়া 1 নিউটন মিটার মানে কি? 1 জুল। জুল কিসের একক? কাজের একক। জুল হচ্ছে কাজের একক। তার মানে পিভি, চাপ এবং আয়তনের গুণফল কি? কাজ। চাপ এবং আয়তনের গুণফলকে আমরা কি বলি? কাজ বলি। ওকে, তাহলে W = PV। এখন এটা একটা সমচাপ প্রক্রিয়ায় যদি ঘটে থাকে, প্রক্রিয়াটা যদি আমরা লিখে দিই, প্রক্রিয়াটা যদি আমাদের সমচাপ প্রক্রিয়ায় ঘটে, সমচাপ প্রক্রিয়ায় হলে আমরা চাপ P = কি বলবো? কনস্ট্যান্ট। সমচাপ প্রক্রিয়ায় চাপ কনস্ট্যান্ট থাকে, মানে সমগ্র প্রক্রিয়ায় চাপটাকে আমরা কি রাখছি? কনস্ট্যান্ট ধরে রেখেছি। তাহলে আয়তনটা প্রসারিত হয়েছে। তাহলে সেই ক্ষেত্রে আমাদের W = কত আসবে ভাইয়া? P del V আসবে না? P del V আসবে না? তাহলে এখন দেখো, অলরেডি তাপ দেওয়ার আগে, আগুন লাগানোর আগেই তো সিস্টেমটার উপর একটা কাজ হচ্ছিল, যেই কাজটাকে আমরা বলি মানে আদি কাজ। তার উপরে আরো কিছু কাজ হয়েছে এক্সট্রা। তাহলে যতটুকু কাজ হয়েছে মানে ডেল ভি, মানে আয়তন বৃদ্ধির কারণে তুমি যতটুকু কাজ করেছো সেটাকে তুমি কি বলবা? ডেল W বলবা। তো আমি এটাকে ডেলটাকে আমি আসলে ডেল না বলে আমি কি দিয়ে বলবো? আমরা হচ্ছে ডি দিয়ে বলবো। ডি দিয়ে বলবো। ডেল আর ডি একই কথা। তাহলে আমরা বলতে পারি আয়তন তাপমাত্রা বৃদ্ধিতে যে কাজটা হয়েছে সেটা হচ্ছে আমাদের DW, এবং DW = PdV। PdV কি? যতটুকু আয়তন প্রসারিত হয়েছে, আয়তন যতটুকু বৃদ্ধি পেয়েছে। কারণ কি? শুরুতে একটা আয়তন ছিল ভাইয়া, এই আয়তনটা হচ্ছে V1। এই যে দেখো, এই আয়তনটা হচ্ছে আমাদের V1, এবং তারপর আয়তন বৃদ্ধি পেয়ে এতটুকু হয়েছে, এই আয়তনটা কত? V2। তাহলে ডেল ভি কত? V2 - V1। তাহলে শুরুতেই কিন্তু আমাদের একটা আয়তন ছিল। ব্যাপারটা এরকম না যে শুরুতে আয়তন ছিল না। শুরুতে একটা আয়তন ছিল, শুরুতে একটা অভ্যন্তরীণ শক্তি ছিল, এবং শুরুতেই পিস্টনের উপর একটা কাজ হচ্ছিল। তাপমাত্রা দেওয়ার আগেই এই সবকিছু ছিল, বাট তাপমাত্রা দেওয়ার পর সবকিছু বৃদ্ধি পেল। যেহেতু বৃদ্ধি পেয়েছে সবগুলো কি? ডেল। পরিবর্তন মানে ডেল। ডেলকে আমরা ডি দিয়ে প্রকাশ করছি। তাহলে তাপমাত্রা বৃদ্ধির ফলে আমাদের কৃত কাজ কতটুক? DW = PdV। কারণ কাজ W = PV। যেহেতু তাপমাত্রা পরিবর্তনের ফলে আয়তনের পরিবর্তন হয়, যেহেতু তাপমাত্রা পরিবর্তনের ফলে আমাদের আয়তনের পরিবর্তন হয়, সেহেতু আমরা এখানে কি বলছি? এখানে আমরা বলছি যে DW = PdV। ক্লিয়ার? আচ্ছা, এখন দেখি আমরা আর কি কি লেখা যায়। এখানে দুইটা লাইন লিখি যে এই সিস্টেমে, কোন সিস্টেমকে আমরা যদি তাপ দেই তাহলে আসলে আমাদের কি কি ঘটে। চলো লিখি। কোন সিস্টেমকে তাপ দিলে আমাদের কি কি হয়? কোন সিস্টেমকে তাপ দিলে, এই যে এখানে তাপ দিয়েছি, এরকম ভাবে কোন সিস্টেমকে আমরা যদি তাপ দেই তাহলে দুইটা ঘটনা ঘটে। এক, সিস্টেমের আয়তন বৃদ্ধি পেতে পারে, এবং আয়তন বৃদ্ধিজনিত কারণে কাজ হয়, তাই না? তাহলে 1 নাম্বার হচ্ছে আয়তন বৃদ্ধি পেতে পারে। এক, আয়তন বৃদ্ধি পেতে পারে, মানে বৃদ্ধি পাবেই, ব্যাপারটা এরকম না, মানে আয়তন বাড়ানোর মতো তাপ দিতে হবে।
আর আয়তন যদি বৃদ্ধি পায় এর ফলে কাজ হবে, কারণ আয়তন বৃদ্ধিটাই কি কাজ। তুমি কাজ করেছো না, তুমি পিস্টনটাকে একটু উপরে তুলেছো না, তাহলে এটা একটা কাজ হলো না। আয়তন বৃদ্ধি মানেই কাজ। আচ্ছা, আরেকটা কি হবে? আয়তন কেন বৃদ্ধি পেয়েছে? কারণ সিস্টেমের অভ্যন্তরে যে গ্যাসগুলো আছে, সেগুলো অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি পেয়েছে। তাহলে অভ্যন্তরীণ শক্তি পরিবর্তনের ফলে তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে। তাহলে কোন সিস্টেমে তাপ দিলে আমাদের অভ্যন্তরীণ শক্তি পরিবর্তন হয়, অভ্যন্তরীণ শক্তি পরিবর্তন হয়, এবং এই অভ্যন্তরীণ শক্তি পরিবর্তনের ফলে তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে, সিস্টেমের তাপমাত্রা বৃদ্ধি পায়, তার মানে যখন সিস্টেমের তাপমাত্রা বৃদ্ধি পাবে তখন আমরা কি বুঝবো? তখন আমরা বুঝবো যে সিস্টেমের অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন হয়েছে। ঠিক আছে, যখন সিস্টেমের তাপমাত্রা বৃদ্ধি পাবে তখন আমরা বুঝবো যে অবশ্যই সিস্টেমের অভ্যন্তরীণ শক্তি পরিবর্তন হয়েছে। তাহলে অভ্যন্তরীণ শক্তি পরিবর্তনের ফলে তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে, তাহলে একটা সিস্টেমের তাপমাত্রা বৃদ্ধি পেলে আমরা কি বুঝবো? অবশ্যই সিস্টেমের ভেতরে থাকা পদার্থ বা উপাদানগুলোর অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন হয়েছে, এই কারণে সিস্টেমের তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে। তাহলে এই দুইটা কন্ডিশন হইতে পারে। তাহলে এই দুইটা কন্ডিশন নিয়েই আসলে আমাদের তাপগতিবিদ্যার প্রথম সূত্র। তাপগতিবিদ্যার প্রথম সূত্রটা তাহলে কি? আমাদের সিস্টেমে তুমি যতটুকু তাপ দিচ্ছ সেই তাপের কিছু অংশ সিস্টেমে অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধিতে ব্যবহৃত হবে, বাকি অংশ দিয়ে সিস্টেমের উপর কাজ সম্পাদিত হবে। এটাই হচ্ছে তাপগতিবিদ্যার প্রথম সূত্র। দেখো, তাপ দিয়েছি, সেই তাপের কিছু অংশ সিস্টেমের অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধিতে ব্যবহৃত হয়েছে, কিছু অংশ নিয়ে গ্যাস তার শক্তি বাড়াইছে, অভ্যন্তরীণ শক্তি বাড়াইছে। অভ্যন্তরীণ শক্তি বাড়ানোর ফলে সে পিস্টনটাকে ধাক্কা দিতে পারছে, তার মানে বাকি তাপ দিয়ে সে হচ্ছে আয়তন প্রসারণ করেছে। আয়তন প্রসারণ করলে কি হবে? কাজ সম্পাদিত হবে। তার মানে কোন একটা সিস্টেমে আমরা যদি তাপ দেই, সেই তাপের কিছু অংশ সিস্টেমের অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধিতে ব্যবহৃত হয়, বাকি অংশ দিয়ে সিস্টেমের উপর কাজ সম্পাদিত হয়। এটাই হচ্ছে আমাদের তাপগতিবিদ্যার প্রথম সূত্র। তাহলে চলো লিখে ফেলি তাপগতিবিদ্যার প্রথম সূত্রের বিবৃতি লিখে ফেলি। চলো লিখি তাপগতিবিদ্যার প্রথম সূত্রের বিবৃতি। তাহলে বিবৃতিটা কি? বিবৃতিটা হচ্ছে সিস্টেমে প্রদত্ত তাপশক্তির কিছু অংশ, সিস্টেমে প্রদত্ত তাপশক্তির কিছু অংশ কিছু অংশ আমাদের অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি করে, অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি করে এবং বাকি অংশ কি করবে? আমাদের কাজ সম্পাদন করে, তাই না? কাজ সম্পাদন করে, বাকি অংশ কাজ সম্পাদন করে। ঠিক আছে, এটা হচ্ছে তাপগতিবিদ্যার প্রথম সূত্রের বিবৃতি। তোমরা কমে যাচ্ছ কেন ভাইয়া? তোমরা তো রাত হয়ে গেছে নাকি? রাত হয়ে গেছে, ঘুমাই যাব, সকালে উঠে ইউটিউবে ক্লাসটা দেখবে। এখন কমে গেলে কি ক্লাস নিতে ইচ্ছা করে? তো কারা কারা আছো একটু আওয়াজ দিও তো দেখি, তোমরা কারা কারা আছো এখনো। তাহলে গাণিতিক ভাবে আমরা আসলে কি বলতে পারি এই সূত্রটাকে? তাহলে আমরা গাণিতিক ভাবে কি লিখতে পারি? দেখো, গাণিতিক ভাবে এটা তো অঙ্ক করতে হবে, তাই না? তাহলে গাণিতিক ভাবে আমাদের ফর্মুলাটা তাহলে কি দাঁড়াচ্ছে? তুমি সিস্টেমে যে তাপ দিচ্ছ, তাপ কি? কিউ। তাহলে সিস্টেমে অলরেডি আগে থেকে একটা তাপ ছিল না? কারণ পরিবেশের একটা তাপ আছে না? তুমি যে রুমে কাজ করতেছো, তুমি মানে সিস্টেমটাকে গরম করার আগে এই রুমের একটা টেম্পারেচার আছে না? তো ওই তাপটাকে আমরা কি বলবো? Q1। এখন তুমি তাপ দেওয়ার ফলে নতুন যে পরিবেশটার তাপ হয়েছে সেটা কত? Q2। তাহলে তুমি তাপ কতটুক বাড়িয়েছো? dQ পরিমাণ না, ডেল কিউ পরিমাণ না, Q2 মাইনাস Q1। তাহলে গাণিতিক ভাবে তুমি সিস্টেমে যে তাপ শক্তিটা দিয়েছো সেটা কত? dQ। এই dQর কিছু অংশ অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি করে। ভাই এখানেও সেম কথা, অভ্যন্তরীণ শক্তি তো শুরুতেই ছিল U1, তুমি তাপ দেওয়ার কারণে আরো কিছু অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি পেয়েছে, তাহলে নতুন অভ্যন্তরীণ শক্তি কত? U2। কতটুকু বৃদ্ধি পেয়েছে? U2 মাইনাস U1। এই U2 মাইনাস U1 মানে কি? DU। এবং বাকি অংশ দিয়ে কাজ করে। ভাই সিস্টেম তো প্রথমেই কিছু কাজ করা ছিল। এই যে দেখো তো চিত্রটা, সিস্টেম কি শুরুতেই কি দেখো তো, পিস্টনটা একটু হলুদটা একটু উপরের দিকে তোলা ছিল না?
তাহলে প্রথমেই তো কিছু কাজ হয়েছে, তাপমাত্রা দেওয়ার পরে আরো কিছুটা উপরে উঠেছে, তার মানে আরো কিছু কাজ হয়েছে। প্রথমটা যদি V1 হয়, পরেরটা যদি V2 হয়, প্রথমটার জন্য কাজ যদি W1 হয় আর পুরোটার জন্য কাজ যদি W2 হয়, তাহলে কতটুকু কাজ মানে তাপ দেওয়ার কারণে হয়েছে? W2 - W1, এটার মানে কি dW। তাহলে আমরা লিখতে পারি dW। তাহলে আমরা কি পাচ্ছি? dW। এখন কি বললাম? সিস্টেমে যে পরিমাণ তাপ শক্তি দেওয়া হয় তার কিছু অংশ সিস্টেমের অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধিতে সাহায্য করে, বাকি অংশ দিয়ে কাজ সম্পাদন করে। তার মানে এই দুইটা যোগফল হচ্ছে dQ এর সমান। এটা হচ্ছে তাপগতিবিদ্যার প্রথম সূত্রের ম্যাথমেটিক্যাল ফর্ম। এটা দিয়ে আমাদেরকে ম্যাথ করতে হবে। তাপগতিবিদ্যার প্রথম সূত্রের ম্যাথমেটিক্যাল ফর্ম হচ্ছে আমাদের dQ = du + dW। ঠিক আছে, তো আমি দেখতে পাচ্ছি আমাদের অ্যাকাউন্টিং বস সাহেব মুশফিকুর রহমান আছি। ভাই আপনি আজকে দেরি করে ফেলেছেন, ঠিক আছে, আপনি মানে স্টুডেন্ট পড়তে পড়তে আজকে ক্লান্ত, একটু বিশ্রাম করেন। আচ্ছা, তাহলে সিস্টেমে প্রদত্ত তাপশক্তির কিছু অংশ অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি করে, বাকি অংশ কাজ সম্পাদন করে। অর্থাৎ অভ্যন্তরীণ শক্তির বৃদ্ধি প্লাস সম্পাদিত কৃত কাজ ইকুয়াল টু হচ্ছে সিস্টেমে প্রদত্ত তাপশক্তি। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মুখস্থ রাখতে হবে। এবং আশা করি এই কনসেপ্টটা সবাই বুঝেছি। হ্যাঁ বলেন তো এটা সবাই বুঝেছি কিনা, একটু কমেন্টে জানাও। সবাই আমাকে একটু কমেন্টে জানাও এটা সবাই তোমরা বুঝতে পেরেছো কিনা, এই জায়গাটা সবাই বুঝতে পেরেছো কিনা, সবাই আমাকে একটু কমেন্টে জানাও। ঠিক আছে, এটা সবাই বুঝছো কিনা, এটা সবাই বুঝেছো কিনা আমাকে জানাও, জানাও জানাও জানাও। এতটুকু পর্যন্ত ক্লিয়ার কিনা? ঠিক আছে, যারা বলছো ক্লিয়ার, ওকে। তাহলে তারপর সামিরা বলছো বুঝছি, ঠিক আছে, জি ভাইয়া, ওকে। তাহলে চলো আমরা দেখি এখন এই যে dQ, এগুলো পরিচয়গুলো ভাই একটু লিখে দিই। এই dQ হচ্ছে আমাদের তাপ শক্তির পরিবর্তন, মানে যতটুকু তাপ শক্তি তুমি দিয়েছো। এই তাপ শক্তির পরিবর্তন কেন বললাম, কেন বৃদ্ধি বললাম না, কারণ এখনই আমরা দেখবো এই পরিবর্তনটা পজিটিভও হতে পারে, নেগেটিভও হতে পারে। মানে সিস্টেমে যদি তাপ দাও তাহলে dQ পজিটিভ, আর সিস্টেম যদি তাপ ছেড়ে দেয়, মনে করো রান্না শেষ, চুলা বন্ধ করে দিচ্ছে, এখন হাঁড়িটা আস্তে আস্তে ঠান্ডা হয়ে যাবে না? হাঁড়িটা কি ছিল? সিস্টেম। তাহলে সে কি করছে? পরিবেশে তাপ ছেড়ে দিয়েছে না? যদি সিস্টেম গরম হয় তাহলে dQ পজিটিভ, আর সিস্টেম যদি ঠান্ডা হয়ে যায় তাহলে dQ নেগেটিভ। এই জন্য আমরা তাপ শক্তির পরিবর্তন লিখছি। du কত? du হচ্ছে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন। এটাও পজিটিভ নেগেটিভ হতে পারে। কেন? কারণ সিস্টেম যদি তাপ যদি গ্রহণ করে, মানে dQ যদি পজিটিভ হয় du পজিটিভ হবে, dQ যদি নেগেটিভ হয় du নেগেটিভ হবে। ঠিক আছে, কারণ সিস্টেম যদি ঠান্ডা হয়ে যায় তার আসলে অভ্যন্তরীণ শক্তি কমে যাবে, এই জন্যই তো ঠান্ডা হয়ে গেছে। কারণ অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি পাওয়া মানে কি? তাপমাত্রা বৃদ্ধি নির্দেশ করা, অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন। আর এই যে dW মানে কি? dW মানে কি? dW মানে হচ্ছে আমাদের, dW একটু এই পাশে দিয়ে দিই। dW হচ্ছে আমাদের সম্পাদিত কৃতকাজ বা কৃতকাজের পরিবর্তন। dW হচ্ছে আমাদের কৃতকাজ পরিবর্তন। ভাই কৃতকাজ পরিবর্তনটা পজিটিভ বা নেগেটিভ হতে পারে, সেটাও আমরা দেখবো এখন। তাহলে এখন আসো আমরা একটা ছক আঁকি। ঠিক আছে, এখন একটা ছক আঁকি। তোমাদের উপস্থিতি কিন্তু হতাশ করছে, ভাইয়া কিন্তু ক্লাস এখন অফ করে দিব। ঠিক আছে, শুরু হয়েছিল 20+ উপর স্টুডেন্ট দিয়ে, এখন কিন্তু একদম অবস্থা খারাপ। এভাবে সবাই চলে গেলে আমরা এই কনসেপ্টটা পড়িয়ে আজকে ক্লাস শেষ করে দিব। ওকে, তাহলে দেখো, তারপরে দেখো, তাহলে আমরা এখন কয়েকটা পয়েন্ট লিখি। এই যে dQ du dW সেই জিনিসগুলো চলো একটু লিখে ফেলি, সেই জিনিসগুলো আমরা একটু লিখি। লিখো সবাই। এখানে 4টা ঘর হবে, এই আচ্ছা থাক, এটা এরকমই থাক, সমস্যা নেই। আচ্ছা, আর এই দিক বরাবর 3টা, 1 2 3। ঠিক আছে, এখানে লিখো বিষয়বস্তু, এখানে লিখো পজিটিভ, আর এখানে লিখো নেগেটিভ। তো বিষয়বস্তুর জায়গায় কি কি লিখবা? dQ du dW। তো dQ কখন পজিটিভ হয়? যখন সিস্টেম যখন তাপ গ্রহণ করে পরিবেশ থেকে। তাহলে সিস্টেম যদি পরিবেশ থেকে তাপ গ্রহণ করে, সিস্টেম যখন পরিবেশ থেকে তাপ গ্রহণ করে,
পরিবেশ থেকে তাপ গ্রহণ করে, পরিবেশ থেকে তাপ গ্রহণ করে, যেমন পরিবেশ থেকে তাপ গ্রহণ করে আমাদের বরফ কি হয়ে যায়, গলে যায়। তাহলে বরফ যদি সিস্টেম হয় তাহলে ডিকিউ তখন হচ্ছে পজিটিভ। কারণ বরফ গলে যাচ্ছে কেন, কারণ বরফের অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি পাচ্ছে, অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি পেলে তার চলাচল মানে গতিশক্তি বেড়ে যায়, ফলে বরফ গলে যায়। ঠিক আছে। আর যখন নেগেটিভ হবে বলো তো, তুমি আয়রন দিয়ে কাপড় আয়রন করো না, তুমি যখন আয়রনটা অফ করে দিবা দেখবা আয়রনটা ঠান্ডা হয়ে গেছে এবং ওইটার হিটটা হচ্ছে চারদিকে একটু ছড়িয়ে গেছে, তুমি আশেপাশে থাকলে তোমার একটু গরম লাগবে। তাহলে সিস্টেম যদি পরিবেশে তাপ ত্যাগ করে তাহলে হবে ডিকিউ নেগেটিভ। তাহলে সিস্টেম যখন পরিবেশে তাপ বর্জন করে, তার মানে সিস্টেম যদি তাপ গ্রহণ করে তাহলে ডিকিউ পজিটিভ, আর সিস্টেম যদি তাপ বর্জন করে তাহলে ডিকিউ নেগেটিভ। এগুলো উদ্দীপকে লেখা দেখে বুঝতে হবে ডিকিউ পজিটিভ ধরবো নাকি নেগেটিভ ধরবো। সিস্টেম যখন পরিবেশে তাপ বর্জন করে তখন ডিকিউ নেগেটিভ। তারপর আসো তো ডিইউটা পড়ি। ডিইউ মানে কি, ঢাকা ইউনিভার্সিটি নাকি, ডিইউ ঢাবি, স্বপ্নের ঢাবি। তাহলে ডিইউ কি, ডিইউ হচ্ছে সিস্টেমের অভ্যন্তরীণ শক্তি যদি বৃদ্ধি পায় তাহলে ডিইউ পজিটিভ। সিস্টেমের অভ্যন্তরীণ শক্তি যদি বৃদ্ধি পায় তাহলে সেটা কখন সম্ভব, যদি সিস্টেম যদি তাপ গ্রহণ করে তাহলে সিস্টেমের অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি পাবে, সিস্টেমের অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি পেলে ডিইউ পজিটিভ। আর সিস্টেম যদি তাপ যদি বর্জন করে তাহলে কি হবে বলো তো, সিস্টেমের অভ্যন্তরীণ শক্তি হ্রাস পাবে, সিস্টেমের অভ্যন্তরীণ শক্তি হ্রাস পেলে তখন আমরা বলবো ডিইউ নেগেটিভ। ঠিক আছে। তারপরে দেখি তো ডিডব্লিউ কি। ভাই মনে রাখবা এই দুইটার উল্টা কাজ হয় ডিডব্লিউতে, এই দুইটার উল্টা কাজ হয় ডিডব্লিউতে, এই দুইটার উল্টো কাজ হবে ডিডব্লিউতে। সিস্টেম যদি পরিবেশের উপর কাজ করে তাহলে ডিডব্লিউ পজিটিভ। ভাই সিস্টেম পরিবেশের উপর কাজ কখন করে, সিস্টেম পরিবেশের উপর কাজ করবে যদি সিস্টেম পরিবেশে তাপ বর্জন করে দেয় তাহলে সিস্টেম পরিবেশের উপর কাজ করবে। আর সিস্টেম যদি পরিবেশে যদি তাপ বর্জন করে তাহলে সিস্টেমের অভ্যন্তরীণ শক্তি কি হবে, কমে যাবে। তার মানে ডিডব্লিউ যদি পজিটিভ বানাইতে চাও ডিকিউ এবং ডিইউ নেগেটিভ বানাইতে হবে। এটা একদম লাস্টের দিকে আজকে ক্লাসে আমি তোমাদেরকে বলবো। আর আধা ঘন্টার সময় যদি তোমরা ধৈর্য ধরে থাকো তাহলে আজকের আমার যতটুকু পড়ানোর কথা সেটা শেষ হয়ে যাবে। ওকে, তাই বলছি ধৈর্য ধরে আধা ঘন্টা আরো ক্লাসটা করো। লাস্ট দিকে আমি বলবো কেন ডিডব্লিউ পজিটিভ হলে ডিকিউ আর ডিইউ নেগেটিভ হয়, আর কেন ডিডব্লিউ নেগেটিভ হলে ডিকিউ আর ডিইউ পজিটিভ হয়। তাহলে ডিডব্লিউ কখন পজিটিভ হবে, যদি সিস্টেম কাজ করে, সিস্টেম যখন পরিবেশের উপর কাজ করে তখন ডিডব্লিউ পজিটিভ, সিস্টেম যখন পরিবেশের উপর কাজ করে। হ্যাঁ, এটা আমরা অনেকেই বুঝতে পারি না, বাট এটা সহজ জিনিস, আমি বুঝাই দিব লাস্টে। সিস্টেম যখন পরিবেশের উপর কাজ করে, তখন হচ্ছে ডিডব্লিউ পজিটিভ। তাহলে নেগেটিভ কখন হবে, যখন পরিবেশ সিস্টেমের উপর কাজ করে, পরিবেশ যখন সিস্টেমের উপর কাজ করে। তাহলে পরিবেশ সিস্টেমের উপর কিভাবে কাজ করবে, সিস্টেমকে তাপ দিবে, তার মানে সিস্টেম তাপ গ্রহণ করবে। তাহলে যখন ডিডব্লিউ নেগেটিভ তখন ডিকিউ পজিটিভ, ডিডব্লিউ যখন নেগেটিভ তখন ডিইউ পজিটিভ। ঠিক আছে। তাহলে পরিবেশ যখন সিস্টেমের উপর কাজ করে তখন হচ্ছে ডিডব্লিউ নেগেটিভ, সিস্টেমের উপর কাজ করে তখন ডিডব্লিউ নেগেটিভ। ঠিক আছে। তো এতটুকু পর্যন্ত সবাই লিখো, সবাই লিখতে থাকো, এতটুকু পর্যন্ত সবাই লিখো, তোমরা এতটুকু পর্যন্ত লিখো। আচ্ছা, সুমাইয়া বলছো ভাইয়া কারেন্ট চলে গেছে, আহা খুবই কষ্ট পেলাম ভাইয়া। চলো, এতটুকু পর্যন্ত লেখা হয়েছে কিনা, এতটুকু পর্যন্ত যদি লেখা হয়ে থাকে চলো আমরা পরে যাই। পরের কনসেপ্ট হচ্ছে একটা ম্যাথ করব, একটা ম্যাথ করি। চলো ম্যাথটা দেখো কি বলেছে। ম্যাথের মধ্যে আমাদেরকে বলেছে তাপগতিবিদ্যার একটি সিস্টেমের, তাপগতিবিদ্যার একটি সিস্টেমের, তাপগতিবিদ্যার একটি সিস্টেমের একটি নির্দিষ্ট ভরের গ্যাসের, একটি নির্দিষ্ট ভরের গ্যাসের, নির্দিষ্ট ভরের গ্যাসের, একটি নির্দিষ্ট ভরের গ্যাসের চাপ এমন ভাবে পরিবর্তন হলো, এমন ভাবে পরিবর্তন
পরিবর্তন হলো যাতে গ্যাসটি 20 জুল তাপ ত্যাগ করলো, যাতে গ্যাসটি 20 জুল তাপ ত্যাগ করলো, গ্যাস তাপ ত্যাগ করেছে। ঠিক আছে, এখানে কিন্তু প্লাস মাইনাসের হিসাব আছে। ঠিক আছে, তারপর এবং গ্যাসের উপর 8 জুল কাজ হলো, এবং গ্যাসের উপর 8 জুল কাজ হলো, মানে এখানেও কিন্তু আমাদের একটা ব্যাপার আছে, গ্যাসের উপর 8 জুল, গ্যাসের উপর 8 জুল কাজ হলো। আমাদেরকে বের করতে বলেছে প্রাথমিক অভ্যন্তরীণ শক্তি 30 জুল হলে, প্রাথমিক অভ্যন্তরীণ শক্তি 30 জুল হলে আমাদের চূড়ান্ত অভ্যন্তরীণ শক্তি কত? চূড়ান্ত অভ্যন্তরীণ শক্তি কত? কত 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 চূড়ান্ত অভ্যন্তরীণ শক্তি কত? তো কত, চলো বের করি, চলো অঙ্কটা করি। বেশ মজার ম্যাথ, এটা করলেই দেখবা কনসেপ্ট ক্লিয়ার। কেমনটা লাগে? হ্যাঁ, বিরক্ত লাগে না অঙ্কটা? দাঁড়াও আচ্ছা, আগে এটা একটু ছোট করে নি, ব্যাটাই নিচ্ছে না, ব্যাটাই আমার সাথে ঝামেলা করতেছে, বুঝছো? আমি কি আর কম পারি? আমি কি আর কাউরে ডরাই? ভাঙতে পারি লোহার কড়াই, যদিও আমি লোহার কড়াই ভাঙতে পারবো না, আমি জানি। চলো দেখি চূড়ান্ত অভ্যন্তরীণ শক্তি কত। ভাই প্রাথমিক অভ্যন্তরীণ শক্তি 30 জুল দেওয়া আছে, চলো তো দেখি কি কি দেওয়া আছে। গ্যাস কোথায় আছে ভাইয়া? তাপগতিবিদদের একটা সিস্টেমের মধ্যে একটা নির্দিষ্ট ভরের গ্যাস আছে, তাহলে গ্যাস কোথায় আছে? সিস্টেমে আছে। গ্যাসটা কোথায় আছে? সিস্টেমে আছে। গ্যাস 20 জুল তাপ ত্যাগ করছে, তার মানে সিস্টেম তাপ ত্যাগ করছে, সিস্টেম তাপ বর্জন করছে। ভাইয়া সিস্টেম তাপ বর্জন করলে ডিকিউ পজিটিভ না নেগেটিভ? দেখেন সিস্টেম যখন পরিবেশের তাপ বর্জন করে ডিকিউ নেগেটিভ, তাহলে আমরা কি পেয়ে গেলাম? আমরা পেয়ে গেলাম এখানে ডিকিউ হচ্ছে নেগেটিভ। হা হা হা, দেখো ডিকিউ হচ্ছে নেগেটিভ। চলো দেখি ডিকিউ, এখানে আমাদের ডিকিউ হচ্ছে আমাদের -20 জুল। ঠিক আছে, তারপরে আসো গ্যাসের উপর 8 জুল কাজ হয়েছে। ভাই গ্যাস কোথায় আছে? সিস্টেমে, তাহলে সিস্টেমের উপর 8 জুল কাজ হয়েছে। ভাই সিস্টেমের উপর যদি কাজ হয় তাহলে কি হবে? পরিবেশ সিস্টেমের উপর যখন কাজ করে তখন নেগেটিভ, ডিডব্লিউ নেগেটিভ, তার মানে ডিডব্লিউ আসবে কি? নেগেটিভ, কারণ গ্যাসের উপর 8 জুল কাজ হয়েছে। গ্যাস কোথায়? সিস্টেমে, সিস্টেমের উপর কাজ হয়েছে। সিস্টেম কিন্তু কাজ করে নাই, সিস্টেমের উপর কাজ হয়েছে। সিস্টেমের উপর কে কাজ করবে? তুমি, আমি, পরিবেশ, তার মানে ডিডব্লিউ এটাও কি? নেগেটিভ। আমাদের সূত্র অনুযায়ী রইল বাকি কি? ডি ইউ না, অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন। তাহলে আমাদের বের করতে হবে ডি ইউ কত। হ্যাঁ, ডি ইউ বের করলে কি কাজ শেষ? না, আমার অভ্যন্তরীণ শক্তির মধ্যে আবার অভ্যন্তরীণ শক্তি মানে কি? চূড়ান্ত শক্তি মাইনাস প্রাথমিক শক্তি। প্রাথমিকটা দেওয়া আছে, চূড়ান্ত দেওয়া নেই। তাহলে এই ডি ইউ বের করার পর আমাকে আসলে বের করতে হবে, আমরা জানি ডি ইউ ইকুয়াল টু ইউ2 মাইনাস ইউ1, বা আমরা বলতে পারি ইউ ফাইনাল মাইনাস ইউ ইনিশিয়াল, তার মানে চূড়ান্ত মাইনাস আদি। এই কনসেপ্ট থেকে আমাকে ইউ ফাইনাল বের করতে হবে। দেখছো অঙ্কটা বুঝছি? ইউ ফাইনাল বের করতে হবে। তাহলে চলো তো করি। তাহলে আমরা জানি, হ্যাঁ আমরা জানি, কি জানি? চলো দেখি, ডিকিউ সমান ডিইউ প্লাস ডিডব্লিউ। ডাব্লিউ এরকম হইল কেন? ডাব্লিউ তো আমরা অভিশাপ দিব। দেখো তাহলে ডিইউ সমান কত? ডিকিউ মাইনাস ডিডব্লিউ। এখন ভাইয়া ডিইউ সমান কত? ডিকিউ কত? ডিকিউ হচ্ছে -20 মাইনাস ডিডব্লিউ কত? -8। তার মানে ডিইউ সমান হচ্ছে -20 প্লাস 8। তাহলে ডিইউ সমান হচ্ছে -12 জুল। এখন ডিইউ সমান আবার কত? ইউএফ মাইনাস ইউআই। তাহলে এখানেই লিখে ফেলতে পারো, বাট ইউএফ বা ডিইউ সমান কত? ইউএফ মাইনাস ইউআই ইকুয়াল টু কত? -12। ঠিক আছে,
তাহলে ইউএফ কত, আমাকে বলছে চূড়ান্তটা কত, তাহলে চূড়ান্ত কত আসবে -12 প্লাস ইউআই। ইউআই কত ভাইয়া 30 জুল, তাহলে -12 প্লাস 30। তাহলে চলো একটু ছোট করি জিনিসটাকে, তাহলে আমরা এই পেজেই অঙ্কটা করে ফেলতে পারবো, আমার আর এক্সট্রা পেজ লাগবে না, এক্সট্রা খাটনি করা লাগবে না। চলো দেখি, তাহলে এরকম যদি আসে তখন আমরা কি লিখবো, আমরা লিখবো বা ইউএফ ইকুয়াল টু -12 প্লাস 30। তার মানে সুতরাং আমাদের চূড়ান্ত অভ্যন্তরীণ শক্তি হচ্ছে 18 জুল। ভাই চূড়ান্ত অভ্যন্তরীণ শক্তি 18 জুল হওয়ার কারণেই তো অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন মাইনাস আসছে, কারণ শেষ বিয়োগ আদি না, শেষ কত 18, আদি কত 30, 18 থেকে 30 বিয়োগ করলে মাইনাসের আসবে না, তাহলে কি প্লাসের আসবে আনসার, মাইনাসেরই আসবে। তাহলে এটা হচ্ছে আমাদের ম্যাথ। সবাই বুঝছো কিনা আমাকে একটু কমেন্টে একটু জানাও যে ভাইয়া বুঝছি, সবাই বুঝেছেন কিনা জানান, সবাই বুঝছি কিনা জানাও 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 জানাও, দ্রুত জানাও যে সবাই বুঝেছি, যে আমরা সবাই বুঝেছি। হ্যাঁ, যে ভাই গো ভাবনা কেন, আমরা তোমার বুঝদার ছোট ভাই বোন নাকি? সবাই বুঝছি কিনা বলো, সবাই বুঝেছি, গুড। বাপ্পি রহমান নবীন অলরেডি আনসার দিয়ে ফেলেছে, ভেরি গুড। আচ্ছা তোমরা মাঝখানে কোথায় চলে গিয়েছিলে, এখন তো আবার সবাই চলে আসছো দেখা যায়। হ্যাঁ, মাঝখানে কিন্তু আমি হতাশ হয়ে গেছিলাম, তো এখন আবার সবাই ক্লাসে চলে আসছো। এখন দেখো আমি সারাদিন মানে এত ব্যস্ত থাকি যে আসলে আমার রাত ছাড়া ক্লাস নেওয়াটা সব সময় সম্ভব হয়ে উঠবে না, খুব কম সময় দেখতে পাবা যে সন্ধ্যায় 7:30 বা 8টায় ক্লাস নিতে পারছি, ম্যাক্সিমাম ক্ষেত্রে ক্লাসগুলো হয়ে যাবে রাত 10টায়। তো যেদিন যেদিন রাত 10টায় ক্লাস দিব, যারা যারা ক্লাস করবা ইউজ টু হয়ে যাচ্ছ, ওভাবেই কিন্তু শিডিউলটা তৈরি করতে হবে যে ভাইয়ার ক্লাস আজকে রাত 10টায়, তার মানে 12টা পর্যন্ত তো হবে, তার মানে আমি ওইভাবেই প্রস্তুতি নিয়ে রাখবো। আমি যখন 10টার আগে খাওয়া দাওয়াটা সেরে ফেলছি ওভাবে সেরে ফেলতে হবে, বা অনেকে যদি লেট করে খাও ক্লাসের পরে খাইলা, তো এটা কিন্তু করতে হবে, না হলে কিন্তু পারবা না। ওকে ঠিক আছে, তাহলে আমরা দেখতে পাচ্ছি আচ্ছা নবনীয় বুঝতে পেরেছে। চলো তাহলে আমরা পরেরটাতে যাই। এখন এই বিভিন্ন তাপগতীয় প্রক্রিয়ায় তাপগতিবিদ্যার যে সূত্র, প্রথম সূত্র আমরা তাপগতীয় প্রক্রিয়া কয়টা পাইছি, 4টা, সমচাপ, সম-আয়তন, সমষ্ণ, রুদ্ধতাপীয়। এই 4 প্রক্রিয়ায় এই তাপগতিবিদ্যার প্রথম সূত্রটা চেঞ্জ কিভাবে হবে সেটা আমরা এখন দেখব। চলো দেখি, তাহলে হেডলাইন দাও, এটাই আমাদের আজকে লাস্ট টপিক, আর আধা ঘন্টার মতো লাগবে, আধা ঘন্টা লাগবে না আসলে 20-25 মিনিট লাগবে। দেখো বিভিন্ন তাপগতীয় প্রক্রিয়ায় তাপগতিবিদ্যার প্রথম সূত্রের রূপ লিখো সবাই। বিভিন্ন তাপগতীয় প্রক্রিয়ায় তাপগতীয় প্রক্রিয়ায় তাপগতিবিদ্যার প্রথম সূত্রটির রূপান্তর, কিভাবে তাপগতিবিদ্যার সূত্রগুলোকে আমরা ব্যবহার করব প্রথম সূত্রকে। প্রথম সমচাপ লিখো, 1 নাম্বার দাও, নাম্বার 1 হচ্ছে সমচাপ প্রক্রিয়া। সমচাপ প্রক্রিয়ায় কি আসে, সমচাপ প্রক্রিয়ায় আমাদের তাপগতিবিদ্যার প্রথম সূত্রটা কি রকম হবে? সমচাপ প্রক্রিয়ায় আমাদের তাপগতিবিদ্যার প্রথম সূত্র এরকম হবে। তাপগতিবিদ্যার সূত্র আমরা কি জানি, dq সমান du প্লাস dw। তো ভাইয়া সমচাপ প্রক্রিয়ায় তোমরা মনে রাখবা du প্লাস dw কত ছিল, pdv, যেখানে pটা কি স্থির, বাট আয়তনটা কি স্থির না। এই dv সমান কত, dv সমান হচ্ছে আমাদের vf মাইনাস vi, মানে যদি আমাদেরকে ফাইনাল আয়তন দেওয়া থাকে এবং ইনিশিয়াল ভলিউম দেওয়া থাকে, তাহলে ফাইনাল মাইনাস ইনিশিয়াল করলে আমরা পাবো dv, ফাইনাল মাইনাস ইনিশিয়াল করলে আমরা পাবো dv, তাহলে dv ইকুয়াল টু v ফাইনাল মাইনাস v ইনিশিয়াল। তাহলে এটা হচ্ছে আমাদের সমচাপ প্রক্রিয়ার ক্ষেত্রে আমাদের প্রথম সূত্রের রূপান্তর। যদি পরীক্ষায় যদি প্রশ্ন আসে, প্রশ্নের কোথাও যদি সাইডে বা কোথাও যদি লেখা থাকে প্রক্রিয়াটি সমচাপ প্রক্রিয়ায় করতে হবে, মানে ম্যাথ দেখে বুঝলা এই ম্যাথটা আমরা তাপগতিবিদ্যার প্রথম সূত্র দিয়ে করতে হবে। প্রথম কথা হচ্ছে ম্যাথ দেখে বুঝবো এটা তাপগতিবিদ্যার প্রথম সূত্র দিয়ে করতে হবে। ভাই কিভাবে বুঝবো, ভাই আমি এই অধ্যায়ের প্রায় 150-200 ম্যাথ করাবো তোমাদের, প্যারা নাই তো, না বোঝার কিছু নেই,
বুঝাই ছাড়বো ইনশাল্লাহ। তো ওটা নিয়ে টেনশন করো না, আপাতত সূত্র মুখস্থ করো, আপাতত এনজয়, এখনো কঠিন পড়ায় যাই নাই আমরা, হ্যাঁ আপাতত একটু এনজয় করো, একটু রিল্যাক্স করো। আবার কন্টেস্টও চলছে, একটু কন্টেস্টের একটু মজা নাও, সবকিছু মিলেই পড়াশোনা। তাহলে দেখো, তাহলে ডিকিউ সমান ডিইউ প্লাস পিডিবি, এটা কোন সূত্র? এটা হচ্ছে সমচাপ প্রক্রিয়ায় তাপগতিবিদ্যার প্রথম সূত্র। তাহলে এই সূত্রটা আমরা মুখস্থ রাখবো। এই সূত্রটাকে আমি একটু স্টার দিয়ে দিই, স্টার স্টার, ঠিক আছে? শেষ, আমাদের তাপগতিবিদ্যার প্রথম সূত্র আমাদের শেষ। কিসের জন্য? সমচাপ প্রক্রিয়ার জন্য। ওকে, এখন চলো আমরা এই সমচাপ প্রক্রিয়ার সূত্রটা যেহেতু বের করে ফেললাম, তারপর আমরা দেখি আমাদের সম আয়তন প্রক্রিয়ায় জিনিসটা কিভাবে চেঞ্জ হয়। কি বললাম? সম আয়তন। দ্বিতীয় সূত্র কি ছিল? সম আয়তন প্রক্রিয়া। সম আয়তন প্রক্রিয়া আমাদের ফর্মুলাটা কিভাবে চেঞ্জ হয় দেখি, এবং একই সাথে সমষ্ণ প্রক্রিয়াটাও দেখে ফেলবো ওই দিকে, ঠিক আছে? তাহলে সম আয়তন প্রক্রিয়া, সম আয়তন প্রক্রিয়া, সম আয়তন প্রক্রিয়ায় আমাদের তাপগতিবিদ্যার প্রথম সূত্রটা কিভাবে আসবে? আমরা জানি সূত্র ডিকিউ সমান ডিইউ প্লাস পিডিবি, বা ডিকিউ সমান ডিইউ প্লাস থোর সব মুছে ফেলি, যাও মেজাজ খারাপ হয়ে গেছে, মুছিয়ে একটা চলে যায় আরেকটা, ডিকিউ সমান ডিইউ প্লাস ডিডব্লিউ। ওকে, তাহলে বা ডিকিউ সমান ডিইউ প্লাস পিডিবি, ডিইউ প্লাস পিডিবি। এখন সমায়তন প্রক্রিয়ায় ভাইয়া ভি কনস্ট্যান্ট না? সমায়তন প্রক্রিয়ায় কিন্তু ভি কনস্ট্যান্ট, ঠিক আছে? সমায়তন প্রক্রিয়ায় ভি কনস্ট্যান্ট, মানে আদি আয়তন আর শেষ আয়তন কি সেম। সম আয়তন প্রক্রিয়ায় আমাদের ভি কনস্ট্যান্ট। ভি কনস্ট্যান্ট মানে কি? ভি কনস্ট্যান্ট মানে হচ্ছে আমাদের ভি ফাইনাল ইজ ইকুয়াল টু ভি ইনিশিয়াল। ভি ফাইনাল ইজ ইকুয়াল টু যদি ভি ইনিশিয়াল হয়, তাহলে ভাই ডেল ভি ইকুয়াল টু কত আসবে? 0 আসবে না? ভিএফ মাইনাস ভিআই ইকুয়াল টু কত? 0 আসবে। তাহলে সুতরাং আমরা পাচ্ছি এখানে আমাদের ডিবি আয়তনের যে প্রসারণ সেটা হবে না। সমায়তন প্রক্রিয়া মানে কি? আয়তন সমান থাকবে, তাহলে কি আয়তন প্রসারণ হবে? হবে না। তাহলে আয়তন প্রসারণ না হলে এই ফর্মুলাটা আমাদের কি দাঁড়াচ্ছে? ডিকিউ সমান ডিইউ প্লাস 0, এই জিনিসটা 0 হয়ে যাবে। সমায়তন প্রক্রিয়ায় আমাদের এই যে জিনিসটা দেখতে পাচ্ছ, এই জিনিসটা আমাদের 0 হয়ে যাবে। কেন 0 হয়ে যাবে? কারণ হচ্ছে আমাদের এটা কিন্তু কাটি নাই, এটা সমান 0 বুঝাইছি, কারণ ডিবি 0। সমায়তন প্রক্রিয়ায় আয়তন কনস্ট্যান্ট, সম আয়তন, আয়তন সমান থাকবে, আয়তন সমান থাকলে তাদের মধ্যে পার্থক্য কত? 0। মানে সমায়তন প্রক্রিয়া আয়তন প্রসারিত হবে না। আয়তন প্রসারণ না হলে সমায়তন প্রক্রিয়ায় কাজ হবে? সমায়তন প্রক্রিয়ায় কিন্তু কাজের মান 0, ডিডব্লিউ 0। তাহলে সমায়তন প্রক্রিয়ায় আমাদের ফর্মুলাটা তাহলে কি দাঁড়াচ্ছে? ডিকিউ সমান ডিইউ, ডিকিউ সমান ডিইউ, ঠিক আছে? তো এখান থেকে আমরা তাহলে কি বুঝতে পারলাম? এখানে একটু লিখে রাখি, যেহেতু সম আয়তন প্রক্রিয়ায় ডিবি ইকুয়াল টু 0, তাই কৃত কাজের যে পরিবর্তন সেটাও কত? ডিডব্লিউ ইকুয়াল টু 0। তার মানে অর্থাৎ সম আয়তন প্রক্রিয়ায় আমরা যে পরিমাণ তাপ সরবরাহ করব, সরবরাহকৃত তাপ মানে ডিকিউ, যেটা তাপের পুরোটাই শুধুমাত্র কিসে পরিণত হয়? অভ্যন্তরীণ শক্তির পরিবর্তনে ব্যবহৃত হয়, ডিকিউ ইকুয়াল টু ডিইউ। তাহলে পুরোটাই অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধিতে ব্যবহৃত হয়, কারণ কৃতকাজে কোনো কাজই লাগে না। সমায়তন প্রক্রিয়ায় কৃতকাজ 0, তাহলে ডিকিউ পুরোটাই ডিইউর জন্য ব্যবহৃত হয়। এটাই আসলে আমাদের সমায়তন প্রক্রিয়ার ফর্মুলা। তো সমায়তন প্রক্রিয়ার ফর্মুলা এবং সমচাপ ফর্মুলা, এই দুইটা ফর্মুলা সবাই বুঝতে পেরেছে কিনা জানাও, দ্রুত জানাও। আর বেশি নাই, আর 10-15 মিনিট, হ্যাঁ, আর 10টা থেকে 15টা মিনিট সময় দাও, তাহলে দেখবা একটা শান্তি নিয়ে ঘুমাইতে পারতেছো যে না আজকে ফুল ক্লাসটা করলাম। হ্যাঁ, এটা একটা শান্তির ব্যাপার আছে, একটা রিলিফ। ওকে, তো এতটুকু পর্যন্ত ক্লিয়ার কিনা বলো? এতটুকু পর্যন্ত সবাই ক্লিয়ারলি বুঝতে পেরেছো কিনা বলো?
এবং তুমি ক্লাসটা শেষে যখন তুমি তোমার নিজের হ্যান্ড নোটটা যখন দেখবা প্রতিদিন ক্লাস শেষে দেখবা তোমার প্রায় 10 পৃষ্ঠা 12 পৃষ্ঠা 15 পৃষ্ঠা পর্যন্ত তোমার হ্যান্ড নোট তৈরি করা হয়ে গেছে। এটা কিন্তু অনেক বেশি, এটা কিন্তু কম না। ঠিক আছে নবীন, বুঝতে পেরেছি, যারা বুঝতে পারছি, ঠিক আছে ঠিক আছে, তাহলে সবাই বুঝতে পেরেছি। ওকে সামিরা ক্লিয়ার। তাহলে চলো আমরা দেখি আমাদের পরেরটা, সমষ্ণ প্রক্রিয়া। ঠিক আছে, নবনীয় আছে এখনো পর্যন্ত দেখতে পাচ্ছি, গুড। তাহলে পরেরটা হচ্ছে আমাদের সমষ্ণ প্রক্রিয়ায়। সমষ্ণ, সমষ্ণ সমান উষ্ণতা, তাই না? তার মানে যে প্রক্রিয়ায় তাপমাত্রা সমান থাকে, সমষ্ণ প্রক্রিয়ায় যে প্রক্রিয়ায় আমাদের তাপমাত্রা সমান থাকে, সেই প্রক্রিয়ার ক্ষেত্রে জিনিসটা কি আসবে? তাহলে সমষ্ণ প্রক্রিয়ার জন্য আমরা একটা প্রকল্প পড়ব। প্রথমে প্রকল্পটার নাম হচ্ছে মেয়ারের প্রকল্প। বিজ্ঞানী মেয়ার তিনি একটা প্রকল্প দিয়েছিলেন, তাহলে ওই প্রকল্পটা আগে একটু লিখে নাও। প্রকল্পটা কি? মেয়ার সাহেব কি বলেছেন? মেয়ার সাহেব বলেছেন তাপমাত্রা অভ্যন্তরীণ শক্তির সমানুপাতিক। তার মানে তাপমাত্রা বাড়লে গ্যাসের অভ্যন্তরীণ শক্তি বাড়বে, সিস্টেমের অভ্যন্তরীণ শক্তি বাড়বে, তাপমাত্রা কমালে কমবে। তাহলে মেয়ারের প্রকল্পটা আগে একটু লিখে নাও, এটা আমাদের এই প্রক্রিয়ার জন্য লাগে। বিজ্ঞানী মেয়ার এক্সপেরিমেন্ট করছে, ঠিক আছে? প্রকল্প মানে কি? সে হচ্ছে প্রজেক্ট করছে, প্রজেক্ট। আমরা থিসিস প্রজেক্ট করছি না, ওরকম থিসিস প্রজেক্ট করছে বিজ্ঞানী মেয়ার। সে তার পিএইচডির একটা প্রজেক্ট ছিল, এটা হচ্ছে মেয়ারের প্রকল্প। সেই প্রকল্পে বিজ্ঞানী মেয়ার দেখছে যে আমাদের ইউ প্রপোর্শনাল টু টি, তার মানে অভ্যন্তরীণ শক্তি তাপমাত্রার সমানুপাতিক। অর্থাৎ তাপমাত্রা বাড়ালে অভ্যন্তরীণ শক্তি বাড়বে, তাপমাত্রা কমালে অভ্যন্তরীণ শক্তি কমবে। বাট ভাই সমষ্ণ প্রক্রিয়ায় তাপমাত্রা বাড়েও না কমেও না, সমান থাকে। তাহলে সমষ্ণ প্রক্রিয়ায় তাপমাত্রা কনস্ট্যান্ট। যেহেতু সমষ্ণ প্রক্রিয়ায় তাপমাত্রা নড়ে চড়ে না, টি কনস্ট্যান্ট, তার মানে সমষ্ণ প্রক্রিয়ায় ইউটাও কি কনস্ট্যান্ট। কারণ বলছে তাপমাত্রা বাড়লে ইউ বাড়বে, তাপমাত্রা কমলে ইউ কমবে, তাহলে তাপমাত্রা সমান থাকলে ইউ সমান থাকবে। তাহলে অর্থাৎ সমষ্ণ প্রক্রিয়ায় ইউ কনস্ট্যান্ট। সমষ্ণ প্রক্রিয়ায় আমাদের অভ্যন্তরীণ শক্তির যে পরিবর্তন সেটাও হবে না, অভ্যন্তরীণ শক্তিটাও কনস্ট্যান্ট থাকবে। আর অভ্যন্তরীণ শক্তি কনস্ট্যান্ট মানে কি? ইউএফ ফাইনাল অভ্যন্তরীণ শক্তি আর ইউআই আদি অভ্যন্তরীণ শক্তি সমান, তার মানে ডিইউ কত? 0। তাহলে অর্থাৎ সমষ্ণ প্রক্রিয়ায় আমাদের ডিইউ এইটা 0। তাহলে সমষ্ণ প্রক্রিয়ায় মেয়ারের প্রকল্প থেকে আমরা বুঝতে পারলাম অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন হচ্ছে 0। এই মেয়ারের প্রকল্পটা আসলে আমাদের মেইন মানে বইতে থাকে না, তেমন একটা নাই, তবে এটা দিয়ে পড়াটা আসলে আমাদের জন্য বুঝতে সুবিধা হয়। ঠিক আছে, এই জন্য আমি এটা তোমাদেরকে পড়াই দিচ্ছি। তাহলে সমষ্ণ প্রক্রিয়ায় মেয়ারের প্রকল্প অনুযায়ী আমরা জানি ডিইউ 0 হয়। তাপমাত্রা যদি না কমে, তাপমাত্রা যদি কনস্ট্যান্ট থাকে তাহলে ইউ কনস্ট্যান্ট থাকে। ইউ কনস্ট্যান্ট মানে কি? অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন 0, মানে অভ্যন্তরীণ শক্তি বাড়বেও না কমবেও না, কারণ অভ্যন্তরীণ শক্তি নির্ভর করছে তাপমাত্রার উপর। তাপমাত্রা যদি ফিক্সড থাকে, স্থির তাপমাত্রা থাকে, তাহলে অভ্যন্তরীণ শক্তিটাও কি থাকবে? স্থির থাকবে, ধ্রুবক থাকবে। তাহলে সমষ্ণ প্রক্রিয়ায় আমরা তাহলে কি পাচ্ছি? চলেন দেখি। ডিকিউ সমান ডিইউ প্লাস ডিডব্লিউ। তাহলে ডিইউ তো 0, সমষ্ণ প্রক্রিয়ায় ডিইউটা কত? 0। ডিইউ 0, এটা কত? 0। তাহলে এই ডিইউটা এটা যদি আমাদের 0 হয়, এটা যদি আমাদের 0 হয়ে যায়, তাহলে সমষ্ণ প্রক্রিয়ায় আমাদের ফাইনাল ফর্মুলাটা কি আসছে? সমষ্ণ প্রক্রিয়ায় আমি সরবরাহকৃত যে পরিমাণ তাপ দিব পুরোটাই কৃতকাজে রূপান্তরিত হবে। তাহলে খেয়াল করো, একটু আগে কি লিখছিলাম? সম আয়তন প্রক্রিয়ায় সরবরাহকৃত তাপের পুরোটাই অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধিতে সহায়তা করবে, ব্যবহার হবে। আর সমষ্ণ প্রক্রিয়ায় পুরো তাপটাই কৃতকাজ সম্পাদনে ব্যবহৃত হবে। তাহলে আমরা লিখব যেহেতু সমষ্ণ প্রক্রিয়ায় ডিইউ ইকুয়াল টু 0, তার মানে আমাদের অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন হয় না, তাই সরবরাহকৃত পুরো তাপশক্তি কৃতকাজ সম্পাদনে ব্যবহৃত হয়, মানে ডিকিউ ইকুয়াল টু ডিডব্লিউ হয়, সম্পাদনে ব্যবহৃত হয়। ঠিক আছে, সবাই আশা করি বুঝছি। তাহলে আমাকে সবাই একটু বলবা, লেখা শেষ করো এবং লেখা শেষ করে বলো সমষ্ণ প্রক্রিয়াটা তোমাদের সবার কাছে ক্লিয়ার কিনা। সবাই বলো, সবাই জানাও।
ওকে ক্লিয়ার, ঠিক আছে, যারা ক্লিয়ার সবাই লেখা শেষ হয়ে গেলে সামিয়া ইসলাম ক্লিয়ার। সামিয়া ইসলামকে চিনতে পারছি না। সামিয়া ইসলাম, তুমি কি 25 ব্যাচে সামিয়া ইসলাম আমার কাছে যে পড়ো নাকি? আমি আসলে নাম একই নাম আসলে অনেকের, এগুলা মানে কিছু নাম আছে যেগুলো আসলে অনেকের থাকে, তাই না? ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আচ্ছা সামিয়া ইসলাম, ঠিক আছে, তুমি হচ্ছে গভর্নমেন্ট যে সরকারি কলেজের সামিয়া ইসলাম, বুঝতে পেরেছি। ওকে ঠিক আছে, নবনী ক্লিয়ার, তারপর আমাদের সামিরা ক্লিয়ার, সামিরা বুঝতে পেরেছি, ঠিক আছে, নবীন ক্লিয়ার, ওকে ফাইন। তাহলে চলো আমরা লাস্ট যেটা আছে সেটা পড়ি, একদম লাস্ট টপিকে চলে আসছে, রুদ্ধতাপীয় প্রক্রিয়া। রুদ্ধতাপীয় প্রক্রিয়া, রুদ্ধতাপীয় প্রক্রিয়ায়, রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় কি হয় বলতো? রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় আমাদের কি হয়? আমাদের কিউ কনস্ট্যান্ট থাকবে, এটা আমরা একটু আগেই পড়ছি, তাই না? রুদ্ধতাপীয় প্রক্রিয়ায়, রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় আমাদের কিউ কনস্ট্যান্ট। রুদ্ধতাপীয় প্রক্রিয়া, রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় আমাদের কিউ কনস্ট্যান্ট। কিউ যদি কনস্ট্যান্ট হয় তার মানে কি? ডি কিউ শূন্য, তার মানে ডি কিউ শূন্য, কারণ রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় আমাদের তাপের আদান প্রদান হয় না। ডি কিউ যদি শূন্য হয় তাহলে সূত্র কি? ডি কিউ সমান ডি ইউ প্লাস ডি ডাব্লিউ। তাহলে ডি কিউ যদি 0 হয়, ডি ইউ প্লাস ডি ডাব্লিউ, ঠিক আছে? তার মানে ডি ডাব্লিউ ইকুয়াল টু কত? ডি ডাব্লিউ ইকুয়াল টু মাইনাস ডি ইউ। ওই যে মনে আছে বলছিলাম লাস্টের দিকে বুঝাই দিব যে কৃতকাজ পজিটিভ হলে কেন অভ্যন্তরীণ শক্তি নেগেটিভ হয়, ওইটা হচ্ছে এই কনসেপ্টটা থেকে আসছে। দেখো, কৃতকাজ পজিটিভ, অভ্যন্তরীণ শক্তি নেগেটিভ। রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় আমাদের ডি কিউ ইকুয়াল টু 0, এবং এইখান থেকে আমরা পাই কৃতকাজ যদি পজিটিভ হয় আমাদের অভ্যন্তরীণ শক্তি নেগেটিভ হবে। তাহলে অভ্যন্তরীণ শক্তি যদি পজিটিভ বানাইতে চাও তাহলে কৃতকাজটা কি হয়ে যাবে? নেগেটিভ হয়ে যাবে। তো সেই বিষয়টা চলো আমরা এখন বুঝি, বুঝলেই আমাদের আজকের আলোচনা কিন্তু শেষ। ওকে আচ্ছা, যেহেতু আমি আসলে ঠিক করেছি যে মোটামুটি চেষ্টা করব, মানে খুব বেশি শারীরিকভাবে যদি অসুস্থতা না থাকি তাহলে চেষ্টা করব প্রত্যেক দিনই হচ্ছে তোমাদের কিরকম 1.5 ঘন্টা, যেমন গতকাল পারছি অনেক বেশি দিছি 2 ঘন্টা, অনেক মানে 2 ঘন্টা 2.5 ঘন্টা বা 1.5 ঘন্টা এরকম সময় আমরা আসলে ক্লাস করব। ঠিক আছে, এইভাবে ক্লাস করতে থাকলে আসলে আমাদের মোটামুটি দেখা যায় 10 দিনে আসলে এক একটা করে চ্যাপ্টার শেষ হয়ে যাবে। ঠিক আছে, এভাবে শেষ হতে হতে আমাদের 25 ব্যাচের পরীক্ষা শেষ হয়ে যাবে। 25 ব্যাচের ওরা যখন পরীক্ষায় চলে যাবে তখনই কিন্তু তোমাদের 26 ব্যাচ যারা আছো, 26 ব্যাচের জন্য কিন্তু ভাইয়ার আবার নতুন কোর্স শুরু হয়ে যাবে। ঠিক আছে, তো সেখানে আমাদের কিন্তু পেইড কোর্সও থাকবে। তো সেই কোর্সগুলোতে তোমরা যারা তখন ভর্তি হতে চাও ভর্তি হয়ে যাবা, সেটার জন্য হচ্ছে আলাদা ওয়েবসাইট থাকবে, সেখান থেকে হচ্ছে এনরোল করে নিলেই হয়ে যাবে। তো সেখানে আসলে কোর্সগুলো আরো গোছানো থাকবে, সেখানে কোর্সগুলো আরো বেশি গোছানো থাকবে, আরো বেশি ইনফরমেটিভ থাকবে, আরো অনেক কিছু থাকবে। তো সেখানকার কোর্সের জন্য হচ্ছে সবাইকে আমি আগাম এখনই আমন্ত্রণ জানিয়ে রাখছি। তাহলে চলো আমরা লাস্ট টপিকটা দেখি। দেখো, এখন খেয়াল করো, যখন তুমি রুদ্ধতাপীয় প্রসারণ ঘটাচ্ছ, এটা একটু লিখি, হ্যাঁ, যখন তুমি প্রসারণ ঘটাচ্ছ, যখন তুমি প্রসারণ ঘটাচ্ছ তখন কি হয়? আর যখন তুমি সংকোচন করতেছো তখন কি হয়? ভাইয়া, যখন প্রসারণ করতেছি তখন ফাইনাল আয়তন এবং ইনিশিয়াল আয়তনের ফলে আমরা কি পাচ্ছি? পজিটিভ ভ্যালু পাচ্ছি, তাই না? এইটার যে আনসারটা আসবে সেটা পজিটিভ আসবে, সেটা পজিটিভ মানে কি? ডিবি পজিটিভ। তো এটার মানে কি? এটার মানে আমরা পজিটিভ ডিবি পাবো। ভাইয়া, পজিটিভ ডিবি মানে কি? পজিটিভ ডিবি মানে আমি হচ্ছে পজিটিভ পিডিবি পাবো। পজিটিভ পিডিবি পাবো মানে কি? পজিটিভ পিডিবি পাবো মানে আমি পজিটিভ ডিডব্লিউ পাবো। তাহলে যদি রুদ্ধতাপীয় প্রসারণ হয়, রুদ্ধতাপীয় প্রসারণে আমরা পজিটিভ কাজ পাবো, আমাদের কৃত কাজটা হবে পজিটিভ। রুদ্ধতাপীয় প্রসারণে কৃত কাজটা হবে পজিটিভ। এখন আসলে যখন সংকোচন করব, সংকোচনে ফাইনাল থেকে ইনিশিয়াল মাইনাস করলে আমরা নেগেটিভ ভ্যালু পাবো, কারণ সংকোচন মানে কি? ফাইনালটা কমে গেছে, তাহলে ভিএফ ছোট ভিআই বড়, তার মানে এখানে আমরা নেগেটিভ পাবো, নেগেটিভ একটা ডিবি পাবো। যে প্রসারণটা পাবো সেটা প্রসারণ না, সংকোচন। সংকোচন কিভাবে বুঝবো? নেগেটিভ, কারণ আমরা পড়ছি না ডেল করলে মানে ডেল পার্থক্য করলে পরিবর্তন করলে যদি পজিটিভ আসে বৃদ্ধি পায়, নেগেটিভ করলে হ্রাস পাই। সংকোচন মানে কি? হ্রাস, তাহলে নেগেটিভ আসবে। ডিবি নেগেটিভ মানে কি? আমরা নেগেটিভ পিডিবি পাবো। নেগেটিভ পিডিবি মানে কি? নেগেটিভ ডিডব্লিউ পাবো। তাহলে রুদ্ধতাপীয় প্রসারণে আমরা পজিটিভ কাজ পাবো, রুদ্ধতাপীয় সংকোচনে আমরা নেগেটিভ কাজ পাবো। এখন চলো বাকি অংশটি একটু বুঝি। তাহলে এই যে আমাদের রুদ্ধতাপীয় প্রসারণ বললাম, তার মানে আমরা প্রসারণে আমরা দেখতে পাচ্ছি, প্রসারণে আমরা কি পাচ্ছি? প্রসারণে আমরা যে ডিডব্লিউ পাচ্ছি সেটা কি? পজিটিভ। ডিডব্লিউ আমরা যেটা পাচ্ছি সেটা কি? পজিটিভ।
ডিডব্লিউ যদি পজিটিভ পাই, ডিডব্লিউ পজিটিভ এটার মানে কি চলো দেখি। ডিডব্লিউ পজিটিভ এটার মানে ভাইয়া, ডিডব্লিউ পজিটিভ এটা মানে হচ্ছে সিস্টেম কাজ করে। কারণ আমরা একটু দেখি উপরের দিকে, চলো তো দেখি ডিডব্লিউ পজিটিভ কখন হয়। দেখো তো ডিডব্লিউ পজিটিভ হয় যখন সিস্টেম পরিবেশের উপর কাজ করে। সিস্টেম যখন কাজ করে তখন ডিডব্লিউ পজিটিভ হয়। তাহলে আমি একটু লিখি এই জায়গায়, ডিডব্লিউ যখন পজিটিভ হয় তখন সিস্টেম কাজ করে। সিস্টেম কাজ করে। আচ্ছা, সিস্টেম যদি কাজ করে ভাইয়া, সিস্টেম কাজ করে, সিস্টেমের তাপ কিছুটা কমে যাবে না? সিস্টেম যদি কাজ করে তাহলে কি হবে বলো তো? সিস্টেম কাজ করতেছে, আমি কাজ করতেছি, তাহলে আমার এনার্জি কমে যাবে না? তাহলে সিস্টেম যদি কাজ করে তাহলে সিস্টেমের তাপ কিছুটা কমে যাবে না? সিস্টেমের তাপ কমে যাবে। সিস্টেমের তাপ কমে যাবে মানে কি? সিস্টেমের তাপমাত্রা কমে যাবে মানে কি? সিস্টেম মনে করো চায়ের কেটলিটা এখন হচ্ছে মানে রান্নাঘরটাকে গরম করতেছে, মানে চুলা অফ করে দিছো, তাহলে কি কেটলি ঠান্ডা হয়ে যাবে না? কেটলি ঠান্ডা হয়ে যাওয়ার মানে কি? কেটলির অভ্যন্তরীণ শক্তি কমে যাবে, ডিইউ কমে যাবে। তাহলে সিস্টেম হ্রাস পাওয়া, সিস্টেম কাজ করা মানে হচ্ছে ডিইউ কমে যাবে। তার মানে অভ্যন্তরীণ শক্তি আমাদের হ্রাস পাবে। তাহলে সিস্টেম কাজ করবে তার মানে হচ্ছে অভ্যন্তরীণ শক্তি হ্রাস পাবে। অভ্যন্তরীণ শক্তি আমাদের হ্রাস পাবে। আর এই অভ্যন্তরীণ শক্তি হ্রাস পাওয়া মানে কি? এই অভ্যন্তরীণ শক্তি হ্রাস পাওয়া মানেই হচ্ছে ভাইয়া ডিইউ নেগেটিভ হওয়া। তাহলে দেখছো আমরা বুঝে গেলাম কেন ডিডব্লিউ পজিটিভ হলে ডিইউ নেগেটিভ হয়। কারণ ডিডব্লিউ পজিটিভ হলে সিস্টেম পরিবেশের উপর কাজ করে। সিস্টেম যখন পরিবেশের উপর কাজ করবে তখন অটোমেটিক্যালি সিস্টেমের অভ্যন্তরীণ শক্তি কিছুটা কমে যাবে। সিস্টেমের অভ্যন্তরীণ শক্তি কমে যাওয়া মানে কি? আবার ডিইউ নেগেটিভ মানে কি? অভ্যন্তরীণ শক্তি কমে যাওয়া। আবার আসো, যখন সংকোচন হয় তাহলে সংকোচনটাকে চলো তো একটু অন্য কালি দিয়ে লিখি। আচ্ছা, সংকোচনটাকে অন্য কালি দিয়ে না লিখে আমি বরং বক্সটাকে একটু অন্য কালি করে দিই, তাহলে হচ্ছে আমাদের জন্য ইজিয়ার হয়ে যাবে। চলো এখন আমি আরেকটা বক্স আঁকি, সেটা হচ্ছে কি সংকোচনের জন্য। তাহলে সংকোচনের জন্য আমাদের কনসেপ্টটা কি দাঁড়াচ্ছে? চলো 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 দেখি 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 তাড়াতাড়ি, এটাই লাস্ট। সংকোচনে তাহলে আমাদের কি আসবে? রোধতাপীয় সংকোচনে আমাদের ডিডব্লিউ হবে নেগেটিভ। সংকোচনের নেগেটিভ মানে কি? সংকোচনের নেগেটিভ এটার মানে কি? এটার মানে হচ্ছে সিস্টেমের উপর কাজ করবে। রোধতাপীয় সংকোচনে ডিডব্লিউ নেগেটিভ কখন হয়? চলো উপরে দেখি, চলো। সিস্টেম ডিডব্লিউ কখন নেগেটিভ হয় দেখুন তো? ডিডব্লিউ নেগেটিভ হবে যখন পরিবেশ সিস্টেমের উপর কাজ করবে। তাহলে পরিবেশ সিস্টেমের উপর কিভাবে কাজ করবে? তুমি চুলার আগুন দিছো, তার মানে কি? তুমি তাপ বাড়াচ্ছ। পরিবেশ সিস্টেমের উপর কাজ করলে সিস্টেমের তাপ বাড়বে, পরিবেশ সিস্টেমের উপর কাজ করলে সিস্টেমের তাপমাত্রা বৃদ্ধি পাবে। তাহলে যখন আমাদের পরিবেশ সিস্টেমের উপর কাজ করবে তাহলে সিস্টেমের উপর কাজ করবে, তাহলে সিস্টেম কাজ করবে না, সিস্টেমের উপর কাজ করে, সিস্টেমের উপর কাজ করা হয়। রোধতাপীয় সংকোচনে সিস্টেমের উপর কাজ করা হয়। তাই সিস্টেমের উপর কাজ করলে কি হবে? সিস্টেমের অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি পাবে। তাহলে সিস্টেমের অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি পাবে, অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি পাবে। আর সিস্টেমের অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি পাওয়া মানে কি? ডিইউ পজিটিভ হয়ে যাওয়া। তাহলে দেখো এর দ্বারা আমরা ব্যাখ্যা করে দিলাম, যখন আমাদের ডিডব্লিউ নেগেটিভ তখন ডিইউ হয় পজিটিভ, আর যখন ডিডব্লিউ পজিটিভ তখন ডিইউ হয় নেগেটিভ। এইটা সবাই ক্লিয়ারলি বুঝতে পেরেছো কিনা? এটা আমাদের আজকের ক্লাসের একদম লাস্ট টপিক ছিল। এটা সবাই ক্লিয়ারলি বুঝতে পেরেছো না? এটা ভাইয়াকে জানাও। এবং এটা কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। লাস্ট টপিকটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ, ঠিক আছে? অনেক অনেক গুরুত্বপূর্ণ। তো অনেকগুলো স্টার দিয়ে দিই, ছোট বড় ছোট বড় ছোট ছোট বড়, এই যে ঠিক আছে? এই যে এতগুলো স্টার দিয়ে দিলাম, আবার এখানেও কিছু দিয়ে দিই। তাহলে এটা আমাদের অনেক 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 গুরুত্বপূর্ণ একটা টপিক। ওকে, সামিয়া ইসলাম বুঝতে পেরেছি। নবীন আমি এইচএসসি 26। আচ্ছা ঠিক আছে, স্মিতা যারা ক্লিয়ার। ওকে, আসলে ক্লাস তো সবার জন্যই, 25-26 বলে কিছু নাই। যে অধ্যায়টা পড়ো নাই বা কম পারো তার জন্যই এই ক্লাসটা। আর যারা এইসব জিনিসগুলো পারো তোমরা অপেক্ষা করতে থাকো, কখন আমি সিকিউ এমসিকিউতে যাব তখন সেগুলো আবার পড়ে ফেলবা, ঠিক আছে? মানে এটা আসলে ক্লাস তো আসলে সবার জন্যই। ওকে, তো আমি দেখতে পাচ্ছি সামিরা ক্লিয়ার, নবনী ক্লিয়ার, ঠিক আছে? তাহলে সবাই যদি ক্লিয়ার হয়ে থাকো তাহলে আমরা আমাদের আজকের ক্লাসটা কিন্তু এখানে শেষ করব। আমাদের আগামীকালকে ক্লাসটা কখন হবে? আগামীকালকে ক্লাসটা আসলে নিতে আমার রাত আসলে হয়ে যেতে পারে। আগামীকালকে ক্লাসটা আসলে কখন নিতে পারবো সেটা এই মুহূর্তেই বলতে পারছি না, সেটা আমি আগামীকালকেই তোমাদেরকে গ্রুপে জানিয়ে দিব। ক্লাস হবে ইনশাল্লাহ, ক্লাস অবশ্যই হবে, আগামীকাল ক্লাস হবে। বাট শিডিউলটা আমি চেষ্টা করব ক্লাসটাকে রাত 8টায় আনার। আমি চেষ্টা করব ক্লাসটাকে রাত 8টায় আনার। কিন্তু বাই এনি চান্স মানে আমার আরেকটা যে
মানে আমার আরেকটা যে পড়ানোর কথা আছে সেটা যদি আমি ওদের পড়ানোর কথা হচ্ছে সন্ধ্যা 7:30টায়, এখন ওদেরকে যদি সামহাও আমি যদি ম্যানেজ করে একটু আগে নিয়ে আসতে পারি তাহলে অবশ্যই তোমাদের ক্লাসটা আমি রাত 8টা বা 8:30টায় শুরু করব। 8টায় শুরু করতে পারলে আমার জন্য ভালো হয়, 10টায় শেষ হয়ে যায় আমার জন্য সুবিধা হয়, কারণ এত রাত হলে তোমরা এখন ক্লাসটা শেষ করার পর আমার এখন প্রায় আরো আধা ঘন্টা লাগবে ক্লাসটা ইউটিউব আপলোড করা পর্যন্ত। দেখা যায় যে ঘুমাতে ঘুমাতে একদম অবস্থা খারাপ। মানে গতকাল রাতেও আমি আসলে কন্টেস্ট সবকিছু শেষ করার পর প্রায় রাত 2টা-2টার সময় ঘুমাইছি, সকাল 7টার সময় আমার ব্যাচ ছিল, এই যে এখানে বোধহয় আছে যারা পড়ে অনেকেই আছে। তারপর আবার 10টার সময় আবার আরেকটা জায়গায় কোচিং ছিল, ওখানে ক্লাস নিতে হয়েছে। তারপর আবার বাসায় ব্যাচ আছে, বাসায় আবার প্রাইভেট, এই সেই হাবিজাবি করতে করতে আসলে রাত হয়ে গেছে অনেক। তো এত রাত পর্যন্ত আসলে ক্লাস নেওয়াটা আমার জন্য একটু কষ্টের, আর হচ্ছে তোমাদের জন্য কষ্টের। তো চেষ্টা করবো ভাইয়া ক্লাসটা যত তাড়াতাড়ি নেওয়া যায় তত তাড়াতাড়ি নেওয়ার জন্য। হ্যাঁ, নবীন বলছো ভাইয়া আপলোড করবেন? হ্যাঁ ভাইয়া, প্রত্যেক দিনের ক্লাস কিন্তু ইউটিউবে আপলোড হয়ে যায়, এবং সেই আপলোড করা ক্লাসগুলো কিন্তু আমি আমাদের ফেসবুক গ্রুপে দিয়ে দিই, মেসেঞ্জার গ্রুপ আছে সেখানে দিয়ে দেওয়া হয়, সব জায়গাতে কিন্তু পোস্ট করা হয়। ঠিক আছে, তো আপলোড কিন্তু হয়ে যাবে, দেখা যাবে আজকে রাতেই আজকের এই ক্লাসটা আপলোড হয়ে যাবে। এই পিডিএফটা গুগল ড্রাইভ লিঙ্কটা হচ্ছে আমাদের ডেসক্রিপশন লিঙ্কে পাওয়া যাবে। ওকে, ডেসক্রিপশন লিঙ্ক অথবা ক্যাপশনে গেলে তোমরা হচ্ছে আজকের ক্লাসের যে পিডিএফ সেটা পেয়ে যাবে। তো পিডিএফটাকে আমি একটু একটা কাজ করি, আগে পিডিএফটাকে আমি একটু ডাউনলোড করে করে ফেলি, সেভ করে ফেলি, তাহলে হচ্ছে ভালো হয়। আজকের জন্য এটা হচ্ছে আমাদের সেভ। ওকে, তাহলে আগামীকালকের ক্লাসে আমরা আরো কিছু ফর্মুলা পড়বো। আগামীকালকের ক্লাসে আমরা হচ্ছে শক্তির নিত্যতা, তাপ শক্তি, গ্যাসের মোলার আপেক্ষিক তাপ, তারপর সমষ্ণ এবং রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় চাপ, আয়তন ও তাপমাত্রা সম্পর্ক, এতটুকু পর্যন্ত পড়ার পর তারপর আমরা আবার ম্যাথ করব। তো আগামীকালকে ক্লাসে কিন্তু ভাইয়া আমাদের বেশ কিছু ম্যাথ থাকবে। আগামীকালকে ক্লাসে আমাদের দেখা যাবে যে প্রথম হয়তো আধা ঘন্টা আমরা থিওরি নিয়ে কথাবার্তা বলছি, সূত্র টুত্র এগুলো ডিরাইভ করে দিব। তারপরে কিন্তু আমাদের আগামীকালকে ক্লাসে কিন্তু বেশ ম্যাথ থাকবে, প্রায় 20টার মতো ম্যাথ আগামীকালকে ক্লাসে কিন্তু ইনশাল্লাহ আবার সলভ করানো হবে। তো আগামীকালকে ক্লাসটা বেশ ভালো একটা ক্লাস হতে যাচ্ছে, সেই ক্লাসে সবাই আমন্ত্রণ জানিয়ে আজকের মতো ভাইয়া এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।